হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফিজিক্স ম্যানিয়া। আজকের ভিডিওতে আমরা ডব্লিউবিটি এর সেকেন্ড সেটটি অর্থাৎ মেদিনীপুর ডিস্ট্রিক্ট কোশ্চেনের পুরো সেটটা সম্পর্কে ডিটেলসে আলোচনা করব। আরেকটা কথা বলে রাখি, তোমরা এমসিকিউ 1 নম্বর এবং 2 নম্বর কোশ্চেনের অ্যান্সারগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। সেগুলোর পিডিএফ যদি তোমরা পেতে চাও তাহলে ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো। আর এর সঙ্গে বলে রাখি, আমরা ডব্লিউবিটিএ এবং ডব্লিউবিএইচ এর টেস্ট পেপারের পিডিএফ কিন্তু আমরা টেলিগ্রাম চ্যানেলে আপলোড করেছি, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো যাদের কাছে ডব্লিউবিটিএ টেস্ট পেপার নেই, ঠিক আছে, বা ডব্লিউবিএইচ এ টেস্ট পেপার নেই। তো চলো শুরু করা যাক। দেখো, একের দাগের আই অর্থাৎ ফার্স্ট এমসিকিউ কী বলছে, যে বায়ুতে 1 মিটার ব্যবধানে রাখা প্রতিটি 1 মাইক্রোকুলম আধানের দুটি সমান ধনাত্মক আধানের স্থিতিশক্তি কত হবে। ঠিক আছে, তাহলে ফার্স্ট আমাদের এমসিকিউ যেটা সেটা হচ্ছে একের দাগের আই। ঠিক আছে, একের দাগের আই এমসিকিউ কী বলছে, যে বায়ুতে তোমার হচ্ছে বায়ুতে কি রয়েছে, 1 মিটার ব্যবধানে রাখা প্রতিটা হচ্ছে 1 মাইক্রোকুলম আধান রয়েছে। তার মানে কি, মনে করো দুটো আধান রয়েছে, ঠিক আছে, এখানে একটা আধান রয়েছে আর এখান থেকে কিছুটা দূরে এখানে একটা আধান রয়েছে। এবার এদের মধ্যেকার দূরত্ব কত বলা হয়েছে, 1 মিটার এদের মধ্যেকার দূরত্ব বলে দিয়েছে। ঠিক আছে, আচ্ছা, প্রত্যেকটা আধানের মান কত না 1 মাইক্রোকুলম করে প্রত্যেকটা আধানের মান। ঠিক আছে, তার মানে আমার এখানে Q1 আর হচ্ছে Q2 এর মান সমান, প্রত্যেকটার মান কত না 1 মাইক্রোকুলম। 1 মাইক্রোকুলম মানে 1 × 10⁻⁻6 কুলম। ঠিক আছে, এবার এদের মধ্যেকার দূরত্ব অর্থাৎ আর এর মান কত বলে দিয়েছে, 1 মিটার বলে দিয়েছে। ঠিক আছে, সেক্ষেত্রে আমার যে স্থিতিশক্তিটা হবে, স্থিতিশক্তির ফর্মুলা যেটা হয় তোমরা জানো, ইউ ইজিক্যাল টু 1/4πε0 Q1 Q2 বাই হচ্ছে আর হয়, তাই তো। তাহলে এখানে যদি ভ্যালুগুলো বসাই, 1/4πε0 ভ্যালু কত হয় না 9 × 10⁻9 গুণিতক Q1 Q2 ভ্যালু বসিয়ে দিই, তাহলে 1 × 10⁻6 ইন্টু 1 × 10⁻6 ডিভাইডেড বাই আর এর মান কত বলা হয়েছে, 1 মিটার বলা হয়েছে, তাহলে 1। তাহলে এটা যদি ক্যালকুলেশন করো, তোমরা ক্যালকুলেশন করলে দেখতে পাবে কত অ্যান্সার আসবে। দেখো 9 আর 1 গুণ করলে 9 হবে, গুণিতক দেখো -6 -6 -12 থেকে 9 বাদ গেলে 10⁻³ জুল, এটাই তোমার সঠিক উত্তর হয়ে যাবে। তার মানে কোন অপশানটা তোমার কারেক্ট হচ্ছে, অপশান নম্বর দেখো এ তোমার হচ্ছে সঠিক উত্তর হয়ে যাবে। তাহলে একের আই এর অপশান হচ্ছে এ হচ্ছে তোমার কি হয়ে গেল, সঠিক উত্তর হয়ে গেল। আশা করি বোঝা গেল। ঠিক আছে, চলে আসবো আমরা 2 দাগের এমসিকিউতে। ঠিক আছে, দেখো 2 দাগের এমসিকিউ কী বলছে, 2 দাগের এমসিকিউ বলছে বি এর মাত্রা হলো, বি এর মাত্রা কোনটা তোমাকে জিজ্ঞেস করছে। দেখো বি এর মাত্রা যদি আমরা বের করতে চাই, কীভাবে বের করব না, দেখো আমরা এফ সমান কি জানি, এফ সমান বি কিউ ভি জানি। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো বি সমান কি বেরোবে না এফ বাই হচ্ছে কিউ ইন্টু ভি বেরোবে। তার মানে বি এর মাত্রাটা বলের মাত্রা, আধানের মাত্রা এবং গতিবেগের মাত্রার উপরে নির্ভর করবে। ঠিক আছে, তাহলে বলের মাত্রা কি হয়, বলের মাত্রা আমরা পড়ে এসেছি mL/2 হয়। ঠিক আছে, আচ্ছা, তারপরে দেখো কিউ এর মাত্রা কত হয়, কিউ এর মাত্রা I/T হয়, আর বেগের মাত্রা L/-1 হয়। ঠিক আছে, তাহলে এগুলোকে যদি আমরা একসঙ্গে লিখি, দেখো ওপরে এম আছে, তাহলে এম থাকলো। ঠিক আছে, দেখো এখানে একটা এল, এখানে একটা এল, ঠিক আছে, ক্যান্সেল আউট হয়ে যাবে। ঠিক আছে, তার মানে L² কত হয়ে গেল, 0 হয়ে গেল, তাই না। আর টি দেখো এখানে টি আর এখানে টি মাইনাস কেটে যাবে, তাহলে শুধুমাত্র T⁻² থাকবে, তাহলে T⁻² থাকলো, আর আইটা উপরে গেলে I⁻1 হবে। তার মানে এম T⁻1 I⁻1। দেখো কোন অপশানটাতে রয়েছে, দেখো এটা রয়েছে তোমার হচ্ছে অপশান নম্বর হচ্ছে বিতে, M T⁻2 I⁻1। তার মানে 2 দাগের হচ্ছে বি হচ্ছে তোমার সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, চলে আসছি আমরা 3 দাগের এমসিকিউতে। ঠিক আছে, দেখো 3 দাগের এমসিকিউ, 3 দাগের এমসিকিউ কী বলছে দেখা যাক। দেখো 3 দাগের 3 দাগের এমসিকিউ বলছে, দেখো যে একটি পরিবাহীর VI লেখচিত্র ভি অক্ষের সঙ্গে, এটা 0 নয়, এটা থিটা হবে। ঠিক আছে, থিটা কোণ করে পরিবাহীর রোধ হবে cot θ tan θ sec θ cot স্কোয়ার থিটা। তাহলে ভিআর যদি আমি গ্রাফ অঙ্কন করি, গ্রাফটা কেমনভাবে দাঁড়ায় না এক্স অক্ষ বরাবর আর ওয়াই অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর যদি আমার ভি কাজ করে আর ওয়াই অক্ষ বরাবর যদি হচ্ছে আমার আই কাজ করে, তাহলে গ্রাফটা হচ্ছে এরকম একটা হয়। তার এই যে
তাহলে কি বলেছে যে এই গ্রাফটা ভি এর সঙ্গে থিটা কোণ করেছে। তাহলে রোধ যদি বের করতে হয় আমরা রোধ সমান কি জানি, রোধ সমান আমরা জানি হচ্ছে ভি ইজিক্যাল টু আই ইন্টু আর, ওহমের সূত্র অনুযায়ী। তাহলে আর ইজিক্যাল টু কত হবে, ভি বাই আই হবে। তার মানে ভি মানে কোনটা, ভি মানে হচ্ছে এটা। এবার এখান থেকে যদি আমি একটা লম্ব অঙ্কন করি, ঠিক আছে, তাহলে এর মানই কত হয়ে যাবে, আই। তাহলে ভি বাই আই মানে লম্ব ভূমি বাই কি হচ্ছে, লম্ব। ভূমি বাই লম্ব মানে কি হয় না, কট থিটা হয়ে যায়। তাহলে রোধ কত হয়ে যাবে না, তোমার কট থিটা হচ্ছে সঠিক উত্তর হয়ে যাবে। তাহলে কট থিটা কোন অপশানে রয়েছে, দেখো অপশান নম্বর এতে রয়েছে। তাহলে 3-এর দাগের হচ্ছে অপশান এ হচ্ছে কারেক্ট আনসার হয়ে যাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। ঠিক আছে, চলে আসবো আমরা আইভি অর্থাৎ 4-এর দাগের এমসিকিউতে। দেখো 4-এর দাগের এমসিকিউ কি বলছে, 4-এর দাগের এমসিকিউ বলছে দেখো যে একটি পারদ বিভব 90 ভোল্ট, এটিকে ভেঙে 27টি সদৃশ্য বিন্দুতে পরিণত করা হলে প্রতিটি বিন্দুর বিভব হবে 2 ভোল্ট, 5 ভোল্ট, 10 ভোল্ট নাকি 15 ভোল্ট। ঠিক আছে, দেখো এটা যদি সলিউশন আমরা করি তাহলে কিভাবে করতে পারবো না, মনে করলাম যে ছোট যে গোলকগুলো তৈরি হবে, মানে একটা বড় গোলককে ভেঙে তো ছোট গোলক তৈরি করেছে, তাহলে যে ছোট গোলকগুলো হবে সেই ছোট গোলকের বিভব, ঠিক আছে, ছোট গোলকের বিভব আমি মনে করলাম V1 সমান কত হবে 1/4 এপসিলন নট। মনে করলাম ছোট গোলকের প্রত্যেকটার আধান হচ্ছে কিউ, তাহলে কিউ বাই কত হয়ে যাবে আর। ঠিক আছে, যেখানে দেখো যদি ছোট গোলকের আধানগুলো কত মনে করছি না, ছোট গোলকের আধান কত হলো না, প্রত্যেকটার আধান আমি কিউ করে ধরলাম। তাহলে যে বড় গোলকটা প্রথমে ছিল, বড় গোলকের আধান কত হয়ে যাবে, দেখো বড় যে পারদটা ছিল, বিন্দুটা ছিল, তাকে 27টাতে ভেঙেছে, তাহলে প্রত্যেকটার আধান যদি কিউ হয় 27টার মোট আধান কত হবে, 27 কিউ, সেটাই হচ্ছে তোমার বড় বিন্দুর হচ্ছে বিভব হবে। তার মানে 27 কিউ হয়ে যাবে বড় বিন্দুটার হচ্ছে বিভব। ঠিক আছে, বা বড় গোলকটার হচ্ছে বিভব, আধান। ঠিক আছে, তাহলে দেখো ছোট গোলকের বিভব এটা বেরোলো। ঠিক আছে, এবারে দেখো আমি যদি এখানে লিখি যে ছোট গোলকের আয়তন, ঠিক আছে, ছোট গোলকের আয়তন ইস্টু বড় গোলকের আয়তন। ঠিক আছে, বড় গোলকের আয়তন, তাহলে ছোট গোলকের আয়তন অনুপাত বড় গোলকের আয়তন কত হবে না, দেখো বড় গোলক তো একটা ছিল আর ছোট গোলক কটা, 27টা, তার মানে কত হয়ে যাবে 1:27, তাই না। মানে ছোট গোলকের আয়তন যদি আমি 1 একক ধরি তাহলে বড় গোলকের আয়তন কত হবে 27 একক, কারণ 27টা বিন্দুতে ভাগ করা হয়েছে, তাহলে 1:27। তাহলে ছোট গোলকের এবারে ধরো মনে করলাম ব্যাসার্ধ, ছোট গোলকের ব্যাসার্ধ অনুপাত বড় গোলকের ব্যাসার্ধ কত হবে না, ব্যাসার্ধ সমান দেখো ব্যাসার্ধ যদি আমরা বের করতে যাই আয়তনের সূত্র কী হয়, আয়তনের সূত্র হয় 4/3 পাই আর কিউব। তার মানে ব্যাসার্ধ বের করতে গেলে আয়তনের কী করতে হবে, ঘনমূল করতে হবে। তাহলে 1:3 কত হয়ে যাবে, 3 হয়ে যাবে। ঠিক আছে, 1:3 কত হয়ে যাবে, 3 হয়ে যাবে। তাহলে দেখো এবারে আমরা হচ্ছে বড় গোলকের বিভব বের করব। ঠিক আছে, তাহলে বড় গোলকের বিভব কত হবে না, বড় গোলকের বিভব V2 মনে করলাম, V2 সমান দেখো 1/4 এপসিলন নট কিউ বাই আর হয়। আধানটা কত বড় গোলকের 27 কিউ, তাহলে 27 কিউ বাই ব্যাসার্ধ কত, ছোট গোলকের যদি আর হয় বড় গোলকের কত হবে 3R হবে, তাহলে 3R। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে যদি দুটোর অনুপাত বের করি, অনুপাত না বের করে এটাকে দেখো এভাবে লিখতে পারি, দেখো 3 9 27 করে দিলাম, 9টাকে আগে নিয়ে নিলাম, তাহলে 9 গুণিতক কত হবে 1/4 এপসিলন নট কিউ বাই আর। দেখো এটা কি ছিল, এটা ছিল হচ্ছে দেখো ছোট গোলকের আধান মানে V1, তাহলে এটাকে লিখতে পারি 9 ইন্টু V1। তাহলে V2 সমান কত বেরোলো, 9 ইন্টু V1 বেরোলো, যেখানে V2 এর মানটা কত দেওয়া আছে, দেখো V2 এর মানটা অর্থাৎ বড় গোলকের যে আধানটা সেটা দেওয়া ছিল 90 ভোল্ট, তাই না, সেটা 90 ভোল্ট দেওয়া ছিল। তাহলে V2 এর মান যদি 90 হয়ে যায় তাহলে 90 সমান কত হবে, 90 সমান 9 ইন্টু V1, এখান থেকে V1 সমান কত বেরোবে 90/9, তার মানে কত 10 ভোল্ট বেরিয়ে যাবে। তার মানে ছোট গোলকের প্রত্যেকটা আধান কত হবে 10 ভোল্ট করে হবে। সঠিক উত্তর কোন অপশানে রয়েছে, অপশান নম্বর সিতে রয়েছে। তার মানে 4-এর দাগের কোনটা হয়ে গেল, 4-এর দাগের সি হচ্ছে সঠিক উত্তর তোমার হয়ে গেল। ঠিক আছে, চলে আসছি আমরা 5-এর দাগের এমসিকিউতে। ঠিক আছে, দেখো 5-এর দাগের এমসিকিউ কী আছে সেটা একবার দেখে নেওয়া যাক। ঠিক আছে, দেখো 5-এর দাগের এমসিকিউ কী বলছে, 5-এর দাগের এমসিকিউ বলছে দেখো একটি সলিনয়েডের পাক সংখ্যা ও দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে তার সাবেশাঙ্ক কত হবে। ঠিক আছে, এবারে সলিনয়েড যদি বলি, সলিনয়েডের ক্ষেত্রে সাবেশাঙ্কের সূত্র কী হয়, L=φ/i হয়, আর ফাই সমান কত হয় না μ0n²a/L হয়। ঠিক আছে, আচ্ছা μ0টা কি, μ0টা তো কনস্ট্যান্ট। ঠিক আছে, আর এনটা কি, এনটা হচ্ছে পাকের সংখ্যা, এটা হচ্ছে
ক্ষেত্রফল, ঠিক আছে, আর এলটা হচ্ছে দৈর্ঘ্য, ঠিক আছে। এবার দেখো কী বলা হয়েছে, সলিনয়েডের পাক সংখ্যা ও দৈর্ঘ্য দ্বিগুণ করা হয়েছে। মানে আগে যদি পাক সংখ্যা এন থাকে এখন সেটা বেড়ে গিয়ে 2n হয়ে গেছে। আগে দৈর্ঘ্য যদি এল থাকে সেটা বেড়ে গিয়ে কত হয়ে গেছে, 2l হয়ে গেছে। তার মানে এখন যেটা হবে সাবেশাঙ্ক সেটাকে আমি এল ড্যাশ মনে করলাম। এল ড্যাশ সমান দেখো μ0, এন এর মান কত হয়ে গেছে 2n, তাহলে 2n স্কোয়ার করলে কত হবে 4n স্কোয়ার ইন্টু এ বাই যেটাই তোমার হচ্ছে এল ছিল সেটা এখন কত হয়ে গেছে 2l হয়ে গেছে। যেটা এল ছিল সেটা কত হয়ে গেছে 2l হয়ে গেছে। 2l হয়ে গেছে মানে 2 ইন্টু এল হয়ে গেল। তাহলে দেখো 2 2 4, তার মানে দেখো 2 গুণিতক আমি কত লিখতে পারি, 2 গুণিতক μ0 n স্কোয়ার এ বাই হচ্ছে এল, ঠিক আছে, এল। তাহলে এটাই কি, এটাই আমার এল ছিল না আগে, তার মানে কত হয়ে গেল 2 ইন্টু এল। তাহলে আগের যে সাবেশাঙ্ক ছিল তার কত গুণ হয়ে যাবে, তার দ্বিগুণ হয়ে যাবে। তার মানে সঠিক উত্তর কোনটা হবে, দেখো সঠিক উত্তর হচ্ছে এই যে দ্বিগুণ, মানে অপশান নম্বর বি হচ্ছে সঠিক উত্তর হয়ে যাবে। তাহলে 5-এর দাগের অপশান বি হয়ে গেল তোমার সঠিক উত্তর, ঠিক আছে। চলে আসবো আমরা 6-এর দাগের এমসিকিউতে, ঠিক আছে। তো চলো দেখা যাক 6-এর দাগের এমসিকিউতে কী বলেছে, ঠিক আছে। দেখো চলে আসছি আমরা IV বা VI অর্থাৎ 6-এর দাগের এমসিকিউ। দেখো 6-এর দাগের এমসিকিউ কী বলছে, 6-এর দাগের এমসিকিউ বলছে দেখো ল্যামডা চৌম্বক অক্ষাংশ, ঠিক আছে, ল্যামডা চৌম্বক অক্ষাংশে বিনতি কোণের মান হলো কোনটা, ঠিক আছে, ল্যামডা চৌম্বক অক্ষাংশে। দেখো চৌম্বক অক্ষাংশ কত বলছে এখানে, তাহলে চৌম্বক অক্ষাংশ সমান কত বলছে ল্যামডা, ঠিক আছে। ওই ল্যামডা চৌম্বক অক্ষাংশে বিনতিকোণ কত বলেছে, না বিনতিকোণ সমান বলেছে থিটা। তাহলে আমরা জানি কি হয় না ট্যান থিটা সমান কত হয়, না হচ্ছে 2 ট্যান ল্যামডা হয়, ঠিক আছে। ট্যান থিটা সমান কত হয়, 2 ট্যান ল্যামডা হয়। তাহলে এখান থেকে থিটা সমান কত বেরোবে, ট্যানটা উপরে গেলে ইনভার্স হবে, তাহলে ট্যান ইনভার্স 2 ট্যান ল্যামডা হবে, ঠিক আছে। তাহলে থিটার মান কত হয়ে যাবে, ট্যান ইনভার্স 2 ট্যান ল্যামডা। কোন অপশানে রয়েছে, দেখো অপশান নম্বর সিতে রয়েছে, ঠিক আছে। তার মানে 6-এর হচ্ছে অপশান সি হচ্ছে সঠিক উত্তর হয়ে যাবে, বোঝা গেল। চলে আসবো আমরা 7-এর দাগের এমসিকিউতে। দেখো 7-এর দাগের এমসিকিউ কী বলছে, 7-এর দাগের এমসিকিউ বলছে যে শূন্য স্থানে কোনো তড়িৎ চুম্বকীয় তরঙ্গের তড়িৎ ক্ষেত্র ও চৌম্বক ক্ষেত্রের মধ্যে দশা পার্থক্য কত হয়। দেখো শূন্য স্থানে যদি কোনো তড়িৎ চুম্বকীয় তরঙ্গের কথা বলি সেখানে তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রে দশা পার্থক্য কত হয়ে যায়, সেক্ষেত্রে সেটা হচ্ছে 90 ডিগ্রি হয়ে যায়, অর্থাৎ পরস্পরের সমকোণে এরা হচ্ছে বিস্তার লাভ করে। তাহলে দশা পার্থক্য কত হবে 90 ডিগ্রি। তাহলে 7-এরটা হচ্ছে অপশান সি অর্থাৎ 90 ডিগ্রি হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে। চলে আসবো 8-এর দাগের এমসিকিউতে, ঠিক আছে। চলে আসছি আমরা 8-এর দাগের এমসিকিউ। 8-এর দাগের এমসিকিউ কী বলছে দেখো, 8-এর দাগের এমসিকিউ বলছে কোনো মাধ্যম থেকে, ঠিক আছে, কোনো মাধ্যম থেকে বায়ুতে আলোক রশ্মি প্রতিসরণের ক্ষেত্রে সংকট কোণের মান 30 ডিগ্রি। তার মানে থিটা সি কত বলছে 30 ডিগ্রি, সংকট কোণ 30 ডিগ্রি। ওই মাধ্যমে আলোর বেগ কত হবে আমাকে জানতে চেয়েছে। তাহলে থিটা সির মান 30 ডিগ্রি বলে দিয়েছে। তাহলে মনে করলাম যে কি বলেছে যে কোনো মাধ্যম থেকে বায়ুতে আলোক রশ্মির প্রতিসরণ, তাহলে মাধ্যমটাকে যদি আমি এক্স মনে করি, ঠিক আছে, মাধ্যমটাকে আমি এক্স মনে করলাম, ঠিক আছে, সেখান থেকে বায়ুতে হচ্ছে আলোক রশ্মির প্রতিসরণ ঘটছে। তার মানে দেখো ফর্মুলা আমি কি লিখতে পারি, আমরা সাইন থিটা সি সমান 1/μ জানতাম, তাই না। এখানে কোথা থেকে কোথায় হচ্ছে না এয়ার থেকে হচ্ছে তোমার হচ্ছে কোনো একটা মাধ্যম এক্সে হচ্ছে, ঠিক আছে। তাহলে দেখো এয়ার থেকে এক্সে হচ্ছে, এটাকে আমরা কীভাবে লিখতে পারবো, দেখো এটাকে দেখো এভাবে লেখা যেতে পারে যে সাইন থিটা সি সমান, বা এটাকে এপারে নিয়ে নাও, তাহলে এ মিউ এক্স সমান সাইন থিটা সি কোথায় চলে যাবে, ওপারে চলে যাবে, তার মানে 1/sin থিটা সি হয়ে যাবে, ঠিক আছে। এ মিউ এক্সকে কী লেখা যেতে পারে, না মিউ এক্স বাই মিউ এ লেখা যেতে পারে, সমান হচ্ছে 1/sin কত ডিগ্রি, সাইন 30 ডিগ্রি, তাই না। থিটা সির মান কত ডিগ্রি বলেছে 30 ডিগ্রি। তাহলে এখান থেকে দেখো মিউ এক্স আর বাই মিউ এ মানে কি বাতাসের প্রতিসরাঙ্ক কত হয় 1 হয়, সমান 1/sin 30 ডিগ্রির মান হচ্ছে হাফটা উল্টে গেলে 2 আসবে, তাহলে মিউ এক্সের মান কত বেরোলো 2। আবার দেখো আমরা জানি যে মিউ সমান হচ্ছে c/v, তার মানে মিউ এক্স সমান c/v এক্স, তাহলে ভি এক্স সমান কত বেরোবে না c/হচ্ছে মিউ এক্স বেরোবে। সি মানে কি স্পিড অফ লাইট, আলোর গতিবেগ কত হয় 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, বাই মিউ এক্সের মান কত বেরিয়েছে 2 বেরিয়েছে, তাহলে 2 দিয়ে ভাগ করলে দেখো 3কে 2 দিয়ে ভাগ করলে 1.5 × 10⁸ মিটার পার সেকেন্ড, এটা তোমার সঠিক উত্তর হয়ে যাবে। কোন অপশানে রয়েছে দেখো 1.5 × 10⁸ মিটার পার সেকেন্ড, সেটা হচ্ছে অপশান নম্বর ডিতে রয়েছে। তার মানে আমাদের 8-এর দাগের সঠিক উত্তর কত হয়ে গেল, 8-এর দাগের সঠিক উত্তর হয়ে গেল অপশান নম্বর ডি।
ঠিক আছে, চলে আসবো আমরা 9 দাগের এমসিকিউতে। ঠিক আছে, চলে আসছি আমরা 9 দাগের এমসিকিউ আইএক্সে। দেখো 9 দাগের এমসিকিউ কী বলছে, যে ইয়ংয়ের দ্বিরেখাচিত্র পরীক্ষা জলের মধ্যে করলে পটির বেদ বাড়বে কমবে একই থাকবে নাকি শূন্য হবে। এবারে ইয়ংয়ের দ্বিরেখাচিত্র পরীক্ষা যদি পুরো সিস্টেমটাকে আমি জলের মধ্যে নিয়ে চলে যাই, সেক্ষেত্রে আমার কিন্তু তোমার হচ্ছে কোথায় গেল, হ্যাঁ, তা সেক্ষেত্রে আমার হচ্ছে পটির বেদ কী হয়ে যাবে, পটির বেদ কিন্তু কমবে। পটির বেদ কী হবে, কমবে। কেন কমবে দেখো, তাহলে সঠিক উত্তর কোনটা হবে, অপশান নম্বর বি, অর্থাৎ কমবে। কেন কমবে না, দেখো জলের মধ্যে আলোর তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু ছোট হয়ে যাবে। ঠিক আছে, জলের মধ্যে আলোর তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু ছোট হবে। সেই আলোর তরঙ্গ দৈর্ঘ্য ছোট হওয়ার জন্য কিন্তু আমার ওই হচ্ছে পটির বেদটাও কিন্তু কমে যাবে। ঠিক আছে, তারপরে দেখো এক্সের দাগের এমসিকিউ। এক্সের দাগে কী বলছে, যে ই শক্তি সম্পন্ন কোনো ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য কোনটা হবে। ই শক্তি সম্পন্ন কোনো ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য বলছে। ঠিক আছে, তাহলে দেখো ই শক্তি সম্পন্ন যদি ফোটনের তরঙ্গ দৈর্ঘ্যের কথা আমরা বলি, তাহলে দেখো ই সমান আইনস্টাইনের সমীকরণ অনুযায়ী আমরা কি জানি, এমসি স্কোয়ার জানি, তাই না। ই সমান কত জানি, এমসি স্কোয়ার জানি। ঠিক আছে, আবার এখানে দেখো ই সমান আমরা কি জানি, এইচ নিউও হয়। ঠিক আছে, ই সমান কত হয়, এইচ নিউও হয়। তাহলে এখান থেকে দেখো নিউ সমান কত বেরোবে, নিউ সমান হচ্ছে তোমার বেরোবে, দেখো হচ্ছে ই বাই হচ্ছে এইচ বেরোবে। ই বাই কত বেরোবে, এইচ, ই বাই এইচ। আবার নিউ সমান কত হয়, সি বাই ল্যামডা হয়। তাহলে সি বাই ল্যামডা সমান কত হবে, ই বাই হচ্ছে এইচ। এখান থেকে দেখো ল্যামডা সমান কত বেরোবে, কণাকণি গুণ করলে সি এইচ বাই হচ্ছে ই বেরোবে, বা এইচ সি বাই কত বেরোবে, ই। এটাই তোমার সঠিক উত্তর। ঠিক আছে, তার মানে ল্যামডার মান কত হয়ে যাবে, এইচ সি বাই ই। ঠিক আছে, কোথায় রয়েছে এইচ সি বাই ই, দেখো অপশান সিতে রয়েছে। ঠিক আছে, তাহলে এক্সের দাগের হচ্ছে অপশান সি হচ্ছে তোমার সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, চলে আসবো আমরা 11 দাগের এমসিকিউতে। দেখো এক্সআই অর্থাৎ 11 দাগের এমসিকিউ কী বলছে, বিশুদ্ধ রোধক বর্তনীতে গড় ক্ষমতা কত হবে। ঠিক আছে, বিশুদ্ধ রোধক বর্তনীতে গড় ক্ষমতা কত হবে। দেখো বিশুদ্ধ রোধক বর্তনীর কথা যদি আমরা বলি, সেখানে গড় যে ক্ষমতাটা হয়, অর্থাৎ পি বার ইজ ইক্যাল টু হাফ অফ কী হয়, পি ম্যাক্স। ঠিক আছে, অর্থাৎ সর্বোচ্চ ক্ষমতার অর্ধেক হয়। সর্বোচ্চ ক্ষমতাটাকে আমরা কীভাবে লিখতে পারি, হাফ থাকলো, পি ম্যাক্সের মান কত হয়, আই জিরো স্কোয়ার ইন্টু আর। এই আই জিরো স্কোয়ার ইন্টু আরকে আমরা ই জিরো লিখি, তাহলে ই জিরো স্কোয়ার বাই কত হবে, 2r লিখতে পারি আমরা। ঠিক আছে, মানে এটাকে কীভাবে করা হলো একটু বলে দেই। এটা হচ্ছে করা হলো আই জিরো স্কোয়ার ইন্টু আর স্কোয়ার করে দিলাম বাই 2r করে দিলাম। এই ভ্যালুটাকে আমরা কি লিখতে পারি, ই জিরো স্কোয়ার লিখতে পারি। তার মানে দেখো কোনো অপশানে কি রয়েছে, কোনো অপশানে নেই, তার মানে কোনোটিই নয় হবে, অর্থাৎ এক্সআই এর অপশান ডি হচ্ছে সঠিক উত্তর হয়ে যাবে। তাহলে এক্সআই এর সঠিক উত্তর কোনটা হয়ে গেল, অপশান নম্বর হচ্ছে ডি। চলে আসবো আমরা 12 দাগের এমসিকিউতে। ঠিক আছে, চলে আসছি আমরা 12 দাগের এমসিকিউ। 12 দাগের এমসিকিউ কী বলছে দেখা যাক, বলছে বোরের তত্ত্ব অনুযায়ী H2 পরমাণুর প্রথম ও দ্বিতীয় কক্ষের ব্যাসার্ধের অনুপাত কোনটা হবে। ঠিক আছে, বোরের তত্ত্ব অনুযায়ী H2 পরমাণুর প্রথম ও দ্বিতীয় কক্ষের ব্যাসার্ধের অনুপাত। ঠিক আছে, দেখো আমরা যদি ব্যাসার্ধের ফর্মুলাটা লিখি বোরের তত্ত্ব অনুযায়ী, আর এন সমান কত হয় না, এপসিলং নট এন এর স্কোয়ার এইচ এর স্কোয়ার বাই হচ্ছে পাই এম জেড ই স্কোয়ার হয়। যেখানে হচ্ছে এপসিলং নটটা হচ্ছে কনস্ট্যান্ট, এনটা হচ্ছে কক্ষপথের সংখ্যা, এইচটা হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, পাইটা কনস্ট্যান্ট, এমটা হচ্ছে ইলেকট্রনের ভর, জেডটা হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক, আর ইটা হচ্ছে ইলেকট্রনের আধান। ঠিক আছে, দেখতে পাচ্ছ এপসিলং নট এইচ পাই এম আর জেড আর হচ্ছে ই সবগুলোই কনস্ট্যান্ট। তার মানে আর এনটা কার সঙ্গে প্রপোর্শনাল না, এন স্কোয়ারের সঙ্গে প্রপোর্শনাল। এবারে প্রথম কক্ষ যদি হয় তাহলে আর ওয়ান প্রপোর্শনাল টু 1 স্কোয়ার হবে, আর দ্বিতীয় কক্ষের জন্য R2 প্রপোর্শনাল টু 2 এর স্কোয়ার হবে। ঠিক আছে, তাহলে দেখো মানে কত বেরোবে, প্রপোর্শনাল টু 4 বেরোবে, আর প্রপোর্শনাল টু 1 বেরোবে। তার মানে দেখো যদি আমি R1:R2 করি, তাহলে 1: কত বেরোবে, 4 বেরোবে। তার মানে অনুপাতটা কত হবে, 1:4। তাহলে অপশান কততে রয়েছে, অপশান সিতে রয়েছে। ঠিক আছে, তাহলে 12 দাগের অপশান সি হচ্ছে তোমার সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। এরপরে দেখো চলে আসবো আমরা 13 দাগের এমসিকিউতে। ঠিক আছে, চলে আসছি আমরা 13 দাগের এমসিকিউ। 13 দাগের এমসিকিউ কী বলছে দেখো, 13 দাগের এমসিকিউ বলছে দেখো যে সমপ্রবাহকে পরিবর্তী প্রবাহে রূপান্তরিত করে, মানে ডিসিকে হচ্ছে এসিতে রূপান্তরিত করে কে, একমুখী কারক স্পন্দক উভয়ই কোনোটিই নয়। তাহলে কে হচ্ছে রূপান্তরিত করে, আমাদের হচ্ছে স্পন্দক হচ্ছে রূপান্তরিত করে। তার মানে অপশান
বি হয়ে যাবে তোমার সঠিক উত্তর। ঠিক আছে, চলে আসবো 14 দাগের এমসিকিউতে। 14 দাগের এমসিকিউ কী বলছে যে এ এম অর্থাৎ অ্যাম্পলিটিউড মডিউলেশন, ঠিক আছে, এর কোন রাশিটি অপরিবর্তিত থাকে? বিস্তার, কম্পাঙ্ক, দশা, কোনোটিই নয়। তাহলে এখানে কোনটা অপরিবর্তিত থাকে? কম্পাঙ্কটা অপরিবর্তিত থাকে অ্যাম্পলিটিউড মডুলেশনের ক্ষেত্রে। তাহলে অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, চলে আসবো আমরা 2 দাগের হচ্ছে কোশ্চেনগুলোতে। ঠিক আছে, তাহলে চলে আসছি আমরা 2 দাগের আই। ঠিক আছে, দেখো 2 দাগের আই কোশ্চেনটা কি বলছে। ঠিক আছে, দেখো 2 দাগের আই বলছে, দেখো μ0 এর মাত্রিয় সংকেত লেখো। ঠিক আছে, μ0 এর মাত্রিয় সংকেত বের করতে বলেছে। তাহলে μ0 এর মাত্রিয় সংকেত বের করতে গেলে আমরা কীভাবে বের করব? দেখো, তাহলে দেখো আমরা যদি বায়ো-সাভার্ট সূত্র যদি আমরা লিখে ফেলি, এখানে বায়ো-সাভার্ট সূত্র কী ছিল না, ডিবি সমান μ0/4 পাই ইন্টু IDL সাইন থিটা বাই কত হয় r² হয়। এটা হচ্ছে বায়ো-সাভার্ট সূত্র। এটা কি বায়ো-সাভার্ট সূত্র। ঠিক আছে, বায়ো-সাভার্ট ফর্মুলা অনুযায়ী লিখতে পারি। এখানে আমাকে μ0 এর মাত্রিয় সংকেত বের করতে বলছে। তাহলে এখান থেকে দেখো μ0 সমান কি লিখতে পারি? দেখো এগুলো সবগুলো গুণ হবে। তাহলে ডিবি গুণিতক 4 পাই গুণিতক r² ডিভাইডেড বাই IDL সাইন থিটা দিয়ে ভাগ হবে। তাহলে IDL সাইন থিটা। তাহলে মাত্রাগুলো যদি লিখি, তাহলে দেখো বির মাত্রা কি হয়? 4 পাই তো কনস্ট্যান্ট, এর তো মাত্রা থাকবে না। ডিবি এর মাত্রা কি হয়? m(t⁻⁻2 i⁻⁻1). ঠিক আছে, আর আর এর মাত্রা কী হবে? আর এর মাত্রা হবে L²। নিচে দেখো আই আছে, আই এর মাত্রাকে আমরা আই লিখলাম। ঠিক আছে, আর ডিএল এর মাত্রা কী হবে? এল হবে। সাইন থিটার কথা তো, থিটার তো কোনো হচ্ছে মাত্রা হয় না। তাহলে দেখো এটাকে যদি একত্রে করে লিখি, তাহলে দেখো এম পড়ে থাকলো। ঠিক আছে, এম পড়ে থাকলো। এল দেখো এখানে L² আছে, এখানে একটা এল আছে, তাহলে একটা এল ক্যান্সেল হবে, তার মানে এল থাকবে। তারপরে যদি আমরা টির কথা বলি, দেখো t⁻², আর কোথাও টি নেই, তাহলে t⁻²। ঠিক আছে, আর কি থাকবে? আর হচ্ছে এখানে একটা i⁻1 আছে, এই আই উপরে উঠলে -1 হয়ে উঠবে, তার মানে i⁻2 হয়ে যাবে। তাহলে এটাই তোমার সঠিক উত্তর হয়ে যাবে। তবে বলে রাখি, অনেক বইতে কিন্তু mLt⁻2 এই আইটাকে এ দিয়েও প্রকাশ করা হয়, তড়িৎ মানে হচ্ছে তোমার তড়িৎ প্রবাহের মাত্রাটাকে। ঠিক আছে, তাহলে তোমার এটাও সঠিক উত্তর হবে, এটা লিখলে এটাও তোমার সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। ঠিক আছে, দেখো চলে আসছি 2-1 অথবার কোশ্চেন। ঠিক আছে, অথবার কোশ্চেন, দেখো অথবার কোশ্চেনটা কি বলছে? অথবার কোশ্চেন বলছে দেখো যে একটি সুষম চৌম্বক ক্ষেত্রের রেখাগুলি কেমন হবে। ঠিক আছে, যদি সুষম চৌম্বক ক্ষেত্র হয় সেক্ষেত্রে রেখাগুলো কেমন হয়? রেখাগুলো হয় হচ্ছে তোমার সমদূরত্ব বিশিষ্ট। ঠিক আছে, সমদূরত্ব বিশিষ্ট সমান্তরাল রেখা। ঠিক আছে, সমদূরত্ব বিশিষ্ট সমান্তরাল রেখা কিন্তু হয়ে যায়। ঠিক আছে, তাহলে একটা সুষম চৌম্বক ক্ষেত্ররেখাগুলি সমদূরত্ব বিশিষ্ট সমান্তরাল রেখা হয়। ঠিক আছে, চলে আসবো দেখো 2 দাগের কোশ্চেনে। 2 দাগের কোশ্চেন কি বলছে? যে দুটি কুণ্ডলীর পারস্পরিক আবেশাঙ্ক 5 হেনরি বলতে কি বোঝায়? ঠিক আছে, তাহলে দুটো কুণ্ডলীর পারস্পরিক আবেশাঙ্ক 5 হেনরি বলতে কি বোঝায়? দেখো এই কথাটা দুটো মানে আছে। প্রথম কথা হচ্ছে, প্রথম যে মানেটা বোঝায় সেটা কি না, একটি কুণ্ডলীর মধ্য দিয়ে 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে অন্য কুণ্ডলীতে 5 ওয়েবার চৌম্বক প্রবাহ সৃষ্টি হবে। তাহলে প্রথম মানেটা কি হলো? যে দুটো কুণ্ডলীর পারস্পরিক আবেশাঙ্ক 5 হেনরি বলতে কি বোঝায়? যে একটা কুণ্ডলীর মধ্য দিয়ে যদি 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয়, তাহলে অন্য কুণ্ডলীতেও 5 ওয়েবার চৌম্বক প্রবাহ সৃষ্টি হবে। এর আর একটা অর্থ বোঝায়। সেই অর্থটা কি? সেই অর্থটা হলো যে একটি কুণ্ডলীর মধ্য দিয়ে সেকেন্ডে 5 অ্যাম্পিয়ার হারে তড়িৎ প্রবাহের পরিবর্তন হলে অন্য কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক বল 5 ভোল্ট হবে।
তাহলে দ্বিতীয়টা কী বলা হলো, যে একটি কুণ্ডলীর মধ্য দিয়ে সেকেন্ডে 5 অ্যাম্পিয়ার হারে তড়িৎ প্রবাহের পরিবর্তন হলে অন্য কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক বল 5 ভোল্ট হবে। এই দুটো মিনিং এর হতে পারে। ঠিক আছে, চলে আসবো 2 দাগের অথবার কোশ্চেনে। দেখো 2 দাগের অথবার কোশ্চেন কি বলছে। দেখো 2 দাগের অথবার কোশ্চেন যদি আমি দেখি, 1 মিনিট, 2 দাগের অথবার কোশ্চেন কি বলছে দেখো। 2 দাগের অথবার কোশ্চেন বলছে দেখো যে 1 মিনিট একটু বের করে নিই, দাঁড়াও। 2 দাগের অথবার কোশ্চেন, তাই তো? হ্যাঁ, 2 দাগের অথবার কোশ্চেন কি বলছে, যে 50 হার্জ, ঠিক আছে, 50 হার্জ কম্পাঙ্কের এসি লাইন কতক্ষণ পর পর, ঠিক আছে, 50 হার্জ কম্পাঙ্কের এসি লাইন কতক্ষণ পর পর ভোল্টেজ শূন্য হয়। ঠিক আছে, তাহলে 50 হার্জ কম্পাঙ্কের এসি লাইনে কতক্ষণ পর পর ভোল্টেজ শূন্য হয়, কীভাবে বের করব। দেখো 50 হার্জ, তাই না, তাহলে তার কম্পাঙ্ক কত বলছে, নিউ এর মান বা এন এর মান বলতে পারো, কত বলছে 50 হার্জ। এই কথাটার অর্থ হচ্ছে ওই যে হচ্ছে তোমার হচ্ছে এসি লাইনটা রয়েছে, সে 1 সেকেন্ডে কটা পূর্ণ তরঙ্গ সম্পন্ন করে না, 50টি হচ্ছে তোমার পূর্ণ তরঙ্গ সম্পন্ন করে। এই কথাটার অর্থ হলো যে ওই এসি তরঙ্গটা 1 সেকেন্ডে 50টা পূর্ণ তরঙ্গ সম্পন্ন করে। ঠিক আছে, তাহলে দেখো আমরা যদি এসির গ্রাফ যদি আমরা দেখি, এইভাবে হয় না, এটাই হচ্ছে একটা পূর্ণ তরঙ্গ। তাহলে একবার পূর্ণ তরঙ্গে ও কবার অভিমুখ পরিবর্তন করে, দেখো এখানে একবার অভিমুখ পরিবর্তন করলো, এখানে এসে একবার অভিমুখ পরিবর্তন করবে। তার মানে একটা পূর্ণ তরঙ্গে ও দুবার অভিমুখ পরিবর্তন করে। তাহলে এখানে যে অভিমুখ পরিবর্তন হবে, ঠিক আছে, তাহলে অভিমুখ পরিবর্তন হবে সমান, দেখো 50টা পূর্ণ তরঙ্গ সম্পন্ন করছে, একবার যখন একটা পূর্ণ তরঙ্গে দুবার হচ্ছে অভিমুখ পরিবর্তন করছে, 50টা পূর্ণ তরঙ্গের জন্য 50 গুণিতক 2 অর্থাৎ 100 বার কিন্তু অভিমুখ পরিবর্তন করবেও। ঠিক আছে, এবার আমায় কি বলেছে, ভোল্টেজ শূন্য হবে কত সময় পরে। তাহলে ভোল্টেজ যদি আমি শূন্য করতে চাই, ঠিক আছে, ভোল্টেজ শূন্য হবে কত সেকেন্ডে না, একবারে ও এখান থেকে এসে এইখানে এলে তো 0 হয়ে যাবে। তাহলে 1/100 অর্থাৎ 0.01 সেকেন্ডে হচ্ছে ওর ভোল্টেজটা কী হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারলে। চলে আসবো দেখো 3 দাগের কোশ্চেনে। ঠিক আছে, 3 দাগের কোশ্চেন কি বলছে, 3 দাগের কোশ্চেন বলছে দেখো কোন ধরনের গোলীয় দর্পণের দৃশ্যমান ক্ষেত্র সর্বোচ্চ হয়, মানে কোন ধরনের গোলীয় দর্পণে, অর্থাৎ উত্তল দর্পণ অবতল দর্পণের ক্ষেত্রে দৃশ্যমান ক্ষেত্র সর্বোচ্চ হয়। তো আমরা জানি কার ক্ষেত্রে হয় না, উত্তল দর্পণের ক্ষেত্রে, উত্তল দর্পণের ক্ষেত্রে যে ফিল্ড অফ ভিউ, ঠিক আছে, বা হচ্ছে দৃশ্যমান ক্ষেত্র সর্বোচ্চ হয়, তাই একে হচ্ছে গাড়ির হচ্ছে ভিউ ফাউন্ডারে কিন্তু ব্যবহার করা হয়। ঠিক আছে, চলে আসছি অথবার কোশ্চেনে। দেখো অথবার কোশ্চেনটা কি বলছে, অথবার কোশ্চেন বলছে দেখো অনুদৈর্ঘ্য অক্ষীয় বিবর্ধন কি। ঠিক আছে, অক্ষীয় বিবর্ধন কাকে বলে আমি বলে দিচ্ছি, বইতে সংজ্ঞা তোমরা পেয়ে যাবে। গোলীয় দর্পণের প্রধান অক্ষ বরাবর রাখা কোনো বস্তুর প্রতিবিম্বের দৈর্ঘ্য ও তা বস্তুর দৈর্ঘ্যের অনুপাতকে প্রতিবিম্বের অক্ষীয় বিবর্ধন বলা হয়। কি বললাম, গোলীয় দর্পণের প্রধান অক্ষ বরাবর রাখা কোনো বস্তুর প্রতিবিম্বের দৈর্ঘ্য ও বস্তুর দৈর্ঘ্যের অনুপাতকে প্রতিবিম্বের অক্ষীয় বিবর্ধন বলা হয়। তাহলে আমি যদি মনে করি যে বস্তুর দৈর্ঘ্য, ঠিক আছে, বস্তুর দৈর্ঘ্য মনে করলাম ও, আর প্রতিবিম্বের দৈর্ঘ্য মনে করলাম আমি হচ্ছে আই। ঠিক আছে, তাহলে এই যে প্রতিবিম্বের দৈর্ঘ্য আর হচ্ছে বস্তুর দৈর্ঘ্যের যে অনুপাত, সেটাকেই আমরা কি বলছি, অক্ষীয় বিবর্ধন, যাকে আমরা এম দিয়ে প্রকাশ করে থাকি। বুঝতে পারলে? চলে আসছি দেখো 4 দাগের কোশ্চেনে। দেখো 4 দাগের কোশ্চেন কি বলছে, বলছে কোন ট্রানজিস্টারের ইনপুট রোধ ও আউটপুট রোধের মধ্যে, কোনো ট্রানজিস্টারের ইনপুট রোধ ও আউটপুট রোধের মধ্যে কোনটি বেশি হয়। সবসময় মনে রাখবে যে আউটপুট রোধটা কিন্তু সবসময় বেশি হয়। ঠিক আছে, তাহলে ইনপুট রোধ এবং আউটপুট রোধের মধ্যে আউটপুট রোধের মান সবথেকে বেশি হয়। ঠিক আছে, তাহলে এ পর্যন্ত আমরা দেখো এমসিকিউ এবং 1 নম্বরের সমস্ত কোশ্চেন করে ফেললাম। চলে আসবো আমরা গ্রুপ বি অর্থাৎ 2 নম্বরের কোশ্চেনে। ঠিক আছে, দেখো আমরা চলে আসছি আমাদের গ্রুপ বি অর্থাৎ 2 নম্বরের কোশ্চেনে। ঠিক আছে, তো চলো দেখা যাক 3 দাগের কোশ্চেন কি বলছে। ঠিক আছে, 3 দাগের কোশ্চেন কি বলছে সেটা একবার দেখা যাক।
দেখো 3-এর দাগের কোশ্চেন বলছে একটি শ্রেণীকোষের সামর্থ্য 30 অ্যাম্পিয়ার আওয়ার, এই উক্তিটির অর্থ কী? দেখো এটা আমরা WBHতে করিয়েছিলাম, তাও একবার বলে দিচ্ছি। একটা শ্রেণীকোষের সামর্থ্য 30 অ্যাম্পিয়ার আওয়ার বলেছে, ঠিক আছে। এটার অর্থ কী জিজ্ঞেস করছে, তা অর্থ কী হবে না, অর্থ হচ্ছে কোষটি থেকে 30 ঘন্টা ধরে 1 অ্যাম্পিয়ার মানের প্রবাহ পাওয়া যাবে, ঠিক আছে। 1 অ্যাম্পিয়ার মানের প্রবাহ পাওয়া যাবে। এটাকে এভাবে লিখতে পারো, কোষটি থেকে, তাহলে 30কে যদি গুণ করি 15 গুণিতক 2, তাহলে 15 ঘন্টা ধরে 2 অ্যাম্পিয়ার মানের প্রবাহ পাওয়া যাবে, ঠিক আছে। এটাও লিখতে পারো তুমি। বা এভাবেও করতে পারো যে কোষটি থেকে 10 ঘন্টা ধরে 3 অ্যাম্পিয়ার মানের প্রবাহ পাওয়া যাবে, এটাও বলতে পারো। বা এভাবেও বলতে পারো যে একটি কোষের হচ্ছে সামর্থ্য 30 অ্যাম্পিয়ার আওয়ার বলতে বোঝা যায় যে ওখান থেকে আমি কতটা পরিমাণ আধান বের করতে পারবো। দেখো আধান সমান কী হবে, 30 অ্যাম্পিয়ার আওয়ার। এটাই কীভাবে লিখবো, 30 গুণিতক 60 অ্যাম্পিয়ার সেকেন্ড, ঠিক আছে। তার মানে দেখো 30 গুণিতক 3600 হয়ে যাবে, আর একক কী হয়ে যাবে, কুলম। গুণ করলে কত পাবে, 108 3টে 0 কুলম। তার মানে কোনো একটি কোষের সামর্থ্য 30 অ্যাম্পিয়ার আওয়ার বলতে বোঝায় যে ওই কোষটি থেকে আমি এই পরিমাণ আধানও পেতে পারি। যে দুটোর যে কোনো একটা লিখলেই তোমার উত্তর কিন্তু সঠিক হয়ে যাবে, ঠিক আছে। চলে আসবো 4-এর দাগের কোশ্চেনে। দেখো 4-এর দাগের কোশ্চেন কী বলছে, ঠিক আছে। দেখো 4-এর দাগের কোশ্চেন বলছে, দেখো যে সাইক্লোট্রন কি অনেকবার বলা হয়েছে তোমাদেরকে, ঠিক আছে। সাইক্লোট্রন কি না, যে বিশেষ যন্ত্রের সাহায্যে, তোমরা বইতেও পেয়ে যাবে, যে বিশেষ যন্ত্রের সাহায্যে কোনো তড়িৎ আধানকে প্রায় স্থিরাবস্থা থেকে বেগ ক্রমাগত বাড়িয়ে উচ্চ গতিতে নিয়ে যাওয়া যায়, তাকে সাইক্লোট্রন বলে, ঠিক আছে। তাই কি বলা হয়, সাইক্লোট্রন বলা হয়, ঠিক আছে। আশা করি বুঝতে পারলে। যদি না তোমরা বইতে পাও, আমার টেলিগ্রাম চ্যানেলে আমি তো অ্যান্সার শিট দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে, ঠিক আছে। দেখো ওর সঙ্গে একটা প্রশ্ন দিয়েছে, কি বলছে, এর কম্পাঙ্ক কী বিষয়ের ওপর নির্ভর করে, ঠিক আছে। এর কম্পাঙ্ক, সাইক্লোট্রনে যে আধানটাকে গতিশীল করব সেটার মান, মানে সেটার কম্পাঙ্কটা কোন বিষয়ের উপর নির্ভর করে। তাহলে কোন বিষয়ের উপর নির্ভর করে না, হচ্ছে আধানের মানের ওপরে। কিসের ওপরে, আধানের মানের ওপরে নির্ভর করে, ভরের ওপরে নির্ভর করে, আর হচ্ছে চৌম্বক ক্ষেত্রের উপরে নির্ভর করে। ওর কম্পাঙ্কের মানটা কত হয়, কম্পাঙ্ক যদি n0 ধরি, তাহলে n0 সমান হয় 1/2 পাই Q/m × b। তাহলে এটা তো কনস্ট্যান্ট টার্ম, তাহলে আধানের সঙ্গে কি সমানুপাতিক, আধানের মানের সঙ্গে, ভরের সঙ্গে ব্যস্তানুপাতিক, আর চুম্বক ক্ষেত্রের সঙ্গেও সমানুপাতিক হয়ে যাবে, ঠিক আছে। চলে আসবো আমরা অথবার দাগের কোশ্চেনে। দেখো 4-এর দাগের অথবা কি বলছে, 4-এর দাগের অথবা যেটা বলছে সেটা যদি একটু খেয়াল করো, কি বলছে যে দেখো 4-এর দাগের অথবা কি বলছে, দেখো বলছে যে লোহার 20.770°C বলতে কী বোঝায়। দেখো লোহার 20.770°C বলতে কী বোঝায় না, এর চেয়ে বেশি উষ্ণতায় যদি লোহাকে উত্তপ্ত করা হয় তাহলে এটি পরাচুম্বক পদার্থে পরিণত হবে। জেনারেলি লোহা হচ্ছে একটা অয়স্চুম্বক পদার্থ, কিন্তু যে কোনো অয়স্চুম্বক পদার্থের 20 তাপমাত্রা থেকে যদি বেশি তাপমাত্রা থেকে গরম করা হয় সেটা পরাচুম্বক পদার্থে পরিণত কিন্তু হয়ে যায়, ঠিক আছে। ওর সঙ্গে আরেকটা কোশ্চেন বলছে, দেখো চৌম্বক প্রবণতার একক কী, ঠিক আছে। চৌম্বক প্রবণতাকে আমরা কিভাবে লিখি না, m প্রপোর্শনাল টু h হয়, যেখানে mটা হচ্ছে কি চুম্বকন, mটা কি চুম্বকন, hটা কি চৌম্বক প্রাবল্য, ঠিক আছে। এই প্রপোর্শনাল টু তোলার জন্য আমরা একটা কনস্ট্যান্ট নিয়ে আসি k। এই kটাই হচ্ছে আমার কি, kটাই হচ্ছে তোমার হচ্ছে চৌম্বক প্রবণতা। তাহলে k সমান কত হবে না, m/h হবে, ঠিক আছে। তাহলে একক যদি আমরা এখানে বলি, তাহলে দেখো m আর h, ঠিক আছে, m আর h এর একক কিন্তু একই হয়, তার মানে k এর কোনো একক নেই, k এর কোনো একক কিন্তু নেই, ঠিক আছে। k এর তাহলে একক নেই, অর্থাৎ চৌম্বক প্রবণতার কোনো কিন্তু একক নেই, ঠিক আছে। চলে আসবো আমরা 5-এর দাগের কোশ্চেনে। 5-এর দাগের কোশ্চেন কী বলছে, দেখো 5-এর দাগের কোশ্চেন বলছে সরণ প্রবাহকে অলিক প্রবাহ বলা হয় কেন, সরণ প্রবাহকে অলিক প্রবাহ বলা হয় কেন। দেখো আমি মুখে বলে দিচ্ছি, আর তোমরা বইতেও পেয়ে যাবে, তোমাদের টেক্সট বইতে, না হলে হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে অ্যান্সার শিট দেওয়া থাকবে। দেখো কেন অলিক প্রবাহ বলা হয় না, কোনো স্থানে তড়িৎ ক্ষেত্র তথা তড়িৎ ফ্লাস্কের মান সবসময়
তড়িৎ ফ্লাস্কের মান সময় সাপেক্ষে পরিবর্তিত হওয়ার কারণে যে তড়িৎ প্রবাহের সৃষ্টি হয় তাকে সরণ প্রবাহ বলে। যেহেতু কোনো তড়িৎ আধানের প্রবাহের ফলে এই প্রবাহের সৃষ্টি হয় না, তাই একে অলিক প্রবাহ বলে। দেখো, তড়িৎ আধান প্রবাহিত হলেই, বিশেষ করে ইলেকট্রন প্রবাহিত হলেই তবেই তড়িৎ প্রবাহ হয়, তাই না? কিন্তু এখানে ওরকম কোনো আধানের প্রবাহ ঘটছে না, তাও কিন্তু আমি একটা প্রবাহ পাচ্ছি, যেটাকে আমরা, তার জন্য একে অলিক প্রবাহ বলছি। ঠিক আছে, তার জন্য কী বলা হচ্ছে? অলিক প্রবাহ। ঠিক আছে, তাহলে 5 দাগের অরের কোশ্চেনে চলে আসি। 5 দাগের অরের কোশ্চেন কী বলছে দেখো, বলছে যে তড়িৎ চুম্বকীয় তরঙ্গকে তির্যক তরঙ্গ বলে কেন, এর দুটো বৈশিষ্ট্য লেখো। আমি মুখে বলে দিচ্ছি, অ্যান্সার তো তোমরা বইতেও পেয়ে যাবে ও আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। তড়িৎ চুম্বকীয় তরঙ্গের গতির অভিমুখ তড়িৎ ক্ষেত্র ও চৌম্বক ক্ষেত্র উভয়ের কম্পনের অভিমুখের সঙ্গে অভিলম্ব হওয়ায় এটি বৈশিষ্ট্যগতভাবে তির্যক প্রকৃতির হয়, তাই একে তির্যক তরঙ্গ বলা হয়। ঠিক আছে, তাহলে তির্যক তরঙ্গ কেন বলা হয় তড়িৎ চুম্বকীয় তরঙ্গকে? না, তড়িৎ চুম্বকীয় তরঙ্গের গতির অভিমুখ তড়িৎ ক্ষেত্র ও চৌম্বক ক্ষেত্র উভয়ের কম্পনের অভিমুখের সঙ্গে অভিলম্ব হওয়ায় এটি বৈশিষ্ট্যগতভাবে তির্যক প্রকৃতির হয়, তাই একে তির্যক তরঙ্গ বলে। তারপর বলছে দেখো, এর দুটি বৈশিষ্ট্য লেখো। এর বৈশিষ্ট্য কি? ত্বরণ বা মন্দন সহ গতিশীল তড়িৎ আধান তড়িৎ চুম্বকীয় তরঙ্গের উৎস, আর এই তরঙ্গ সমসত্ব মাধ্যমে সরল রেখায় চলে। ঠিক আছে, বইতে 6-7টা বৈশিষ্ট্য আছে, তোমরা যেটা খুশি কিন্তু লিখতে পারো। ঠিক আছে, চলে আসবো আমরা দেখো কত দাগের কোশ্চেনে, 6 দাগের কোশ্চেনে। ঠিক আছে, চলে আসছি আমরা 6 দাগের কোশ্চেনে। ঠিক আছে, তো দেখো 6 দাগের কোশ্চেন কি বলছে। 6 দাগের কোশ্চেন বলছে দেখো, বোরের দ্বিতীয় কক্ষের কৌণিক ভরবেগ নির্ণয় করো। বোরের দ্বিতীয় কক্ষের কৌণিক ভরবেগ বের করতে বলছে। দেখো, কৌণিক ভরবেগ এল সমান আমরা কি জানি? এম ভি আর। ঠিক আছে, যদি এনতম কক্ষপথ হয় তাহলে এম ভি এন, এম আর হচ্ছে আর এন হয়ে যাবে। সমান সূত্রটা কি হয় না, NH/2π এর সঙ্গে এটা সমান হয়। এবার যেহেতু দ্বিতীয় কক্ষপথ বলেছে, তাহলে এন এর মান কত? 2। তাহলে এন এর মান যদি 2 বসিয়ে দিই, তাহলে 2 গুণিতক এইচ এর মান কত হয়? 6.63 × 10⁻34/2 হচ্ছে পাই হবে। দেখো 2 কাটবে, আর এটাই ক্যালকুলেশন করে দেখবে কত উত্তর হবে না 2.11 × 10⁻34 একক কী হয়ে যাবে? কেজি মিটার স্কোয়ার পার হচ্ছে সেকেন্ড। ঠিক আছে, তাহলে 2.11 × 10⁻34 কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। ঠিক আছে, চলে আসবো 6 দাগের অথবার কোশ্চেনে। দেখো 6 দাগের অথবার কোশ্চেন কী বলছে? 6 দাগের অথবার কোশ্চেন বলছে দেখো, যে ভূমিস্থ হাইড্রোজেন পরমাণুর শক্তি -13.6 EV, ওই দশায় ইলেকট্রনের গতিশক্তি ও স্থিতিশক্তির মান কত? তাহলে ভূমিস্তরে এইচের হাইড্রোজেন পরমাণুর শক্তি হচ্ছে -13.6 EV। তার মানে দেখো EN এর মান কত বলছে? E1 এর মান কত বলছে না হচ্ছে -13.6 EV। ঠিক আছে, বা EN মনে করলাম। আমরা জানি যে EP অর্থাৎ পোটেনশিয়াল এনার্জি আর হচ্ছে কাইনেটিক এনার্জিকে যোগ করলে আমরা কি পাই? যোগ করলে আমরা হচ্ছে EN পাই, তাই। ঠিক আছে, আর এই কাইনেটিক এনার্জিটা সবসময় হচ্ছে পজিটিভ হয়, পজিটিভ EN এর সঙ্গে সমান হয়, আর পোটেনশিয়াল এনার্জিটা -2 × EN হয়। তার মানে দেখো গতিশক্তি কত বেরোবে? দেখো EN এর সঙ্গে সমান, তার মানে কত বেরোবে? 13.6 EV বেরোবে, আর ইপির মান কত বেরোবে? -13.6 × 2 EV, তার মানে -27.2 ইলেকট্রন ভোল্ট কিন্তু বেরিয়ে যাবে। ঠিক আছে, আশা করি তোমরা এখানে এটা বুঝতে পারলে। ঠিক আছে, আচ্ছা, এই মাইনাসটাকে তুমি নাও ধরতে পারো, জাস্ট এখানে বসে যাবে। নেক্সট দেখো আমরা পরের কোশ্চেনে চলে আসবো। ঠিক আছে, আচ্ছা, পরের কোশ্চেনে আমরা চলে আসছি, মানে আমরা চলে আসবো এবারে 7 দাগের কোশ্চেনে। ঠিক আছে, 7 দাগের কোশ্চেনে আমরা চলে আসছি। দেখো 7 দাগের কোশ্চেন কী বলছে। ঠিক আছে, 7 দাগের কোশ্চেন যদি আমরা বলি, ঠিক আছে, 7 দাগের কোশ্চেন কী রয়েছে? 7 দাগের কোশ্চেন দেখো বলছে যে অ্যান্টেনা কি, এটি কী কাজে ব্যবহৃত হয়? ঠিক আছে, মুখে বলে দিচ্ছি, অ্যান্সার তোমরা পেয়ে যাবে। অ্যান্টেনা হলো যোগাযোগ ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ উপাদান যা তড়িৎ চুম্বকীয় তথ্য গ্রহণ বা প্রেরণে সাহায্য করে। তাহলে কি বললাম? অ্যান্টেনা হলো যোগাযোগ ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ উপাদান যা তড়িৎ চুম্বকীয় তথ্য গ্রহণ বা প্রেরণে সাহায্য করে। আর এর হচ্ছে এটি কোন কাজে ব্যবহৃত হয় না, এটি মূলত তড়িৎ চুম্বকীয় তথ্য প্রেরণ বা গ্রহণে সাহায্য করে। ঠিক আছে, তাহলে এ পর্যন্ত আমাদের সমস্ত MCQ 1 নম্বর এবং 2 নম্বরের হয়ে গেল। আমরা চলে আসব
বড় কোশ্চেনে, ঠিক আছে। বড় কোশ্চেন অর্থাৎ কত দাগের কোশ্চেন না 8 দাগের কোশ্চেনে আমরা চলে আসবো, ঠিক আছে। চলে আসছি আমরা 8 দাগের কোশ্চেনে। দেখো 8 দাগের কোশ্চেন কি বলছে, দেখো 8 দাগের কোশ্চেন বলছে, দেখো যদি এ ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলকের ভেতরে কিউ আধান রাখা হয়েছে, ঠিক আছে। হ্যাঁ, একটি গলীয় খোলের অভ্যন্তরে যার ভেতরের ব্যাসার্ধ আর এবং বাইরের ব্যাসার্ধ ক্যাপিটাল আর, এক্স বিন্দুতে বিভব নির্ণয় করো যেখানে আর লেস দেন এক্স লেস দেন আর, অথবা আচ্ছা অথবার কোশ্চেন দিয়েছে আর কি। তাহলে এই পর্যন্ত এখানে তোমার ওই এক্স বিন্দুতে কী বের করতে বলেছে, বিন্দুতে বিভব নির্ণয় করতে বলেছে। আচ্ছা এটা তোমাদের হচ্ছে হোমওয়ার্ক থাকলো, যদি না পারো বলবে, আমি পরবর্তী কোনো ভিডিওতে এটা করিয়ে দেবো, ঠিক আছে। এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, করবে, ঠিক আছে। চলে আসবো এর হচ্ছে 8 দাগের অথবার কোশ্চেনে, ঠিক আছে। দেখো 8 দাগের অথবার কোশ্চেন কি বলছে, দেখো অথবার কোশ্চেন বলছে, দেখো যে যে স্থির তড়িৎ সংক্রান্ত গাউসের সূত্রটি বিবৃত করো, ঠিক আছে। গসের সূত্র তোমরা বইতে পড়ে এসছো, তা আমি বলে দিচ্ছি, ঠিক আছে। গসের তত্ত্ব, ঠিক আছে, বা গসের উপপাদ্য, ঠিক আছে। গসের উপপাদ্য কি বলছিল, গসের উপপাদ্য বলছিল একদম যে তোমার বিবৃতিটা হবে সেটা কি না, কোনো বদ্ধ তলের, ঠিক আছে, কোনো বদ্ধ তলের মধ্য দিয়ে, ঠিক আছে, কোনো বদ্ধ তলের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাস্ক, ঠিক আছে। তাহলে কোনো বদ্ধ তলের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাস্ক ওই তলের অভ্যন্তরে অবস্থিত মোট তড়িৎ আধানের 1/এপসিলন গুণ, ঠিক আছে। এটা হচ্ছে গসের উপপাদ্য। কি বললো, যে কোনো বদ্ধ তলের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাস্ক ওই তলের অভ্যন্তরে অবস্থিত মোট তড়িৎ আধানের 1/এপসিলন গুণ, ঠিক আছে। তার মানে আমি যদি মনে করি, মানে এর গাণিতিক রূপটা কী হবে, ক্লোজ ইন্টিগ্রেশন অফ ডিএসটা কি একটা ক্ষুদ্র তল সমান, যদি মনে করি কিউ আধান রয়েছে, তাহলে কিউ/এপসিলন নটের সঙ্গে এটা কী হয়ে যাবে, সমান হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, এর সঙ্গে একটা কোশ্চেন বলেছে কি, যে এবং তা প্রয়োগ করে দেখাও যে সুষমভাবে অবস্থিত অসীম দৈর্ঘ্যের একটি পাতলা পাতের কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র পাত্রী থেকে দূরত্বের ওপর নির্ভরশীল নয়। তো দেখো এটা আমরা কিভাবে প্রমাণ করব, দেখো এটা প্রমাণ করার জন্য আমরা কি করব না, মনে করলাম আমার কাছে এরকম একটা পাতলা হচ্ছে পাত রয়েছে, ঠিক আছে, এরকম একটা পাতলা হচ্ছে পাত রয়েছে, ঠিক আছে। এর ওপরে কি রয়েছে, আধান রয়েছে, ঠিক আছে। তাহলে মনে করলাম যে এটা একটা অসীম হচ্ছে সমতল পাত, ঠিক আছে। এর ওপরে আধানের তলমাত্রিক ঘনত্ব, ঠিক আছে, আধানের তলমাত্রিক ঘনত্ব আমি মনে করলাম কত না হচ্ছে সিগমা, ঠিক আছে। এবারে পাত্রা থেকে অল্প দূরত্ব এরকম একটা জায়গায় পি বিন্দুতে আমার তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে হবে আমি মনে করলাম, ঠিক আছে। তাহলে দেখো এই যে পি বিন্দু পাতের এই প্রান্তে আছে, তাহলে বিপরীত প্রান্তেও একটা জায়গায় আমি সম দূরত্বে একটা বিন্দু মনে করলাম পি ড্যাশ, ঠিক আছে। এবারে দেখো এখানে যদি আমরা একটা বদ্ধ তল কল্পনা করি, তাহলে এরকম একটা তল তৈরি হবে, ঠিক আছে, এরকম একটা তল তৈরি হবে নাকি গো, এরকম একটা তল তৈরি হয়ে গেল। এই যে ছোট তলটা পেলাম, এটা ক্ষেত্রফল মনে করলাম আমি ডিএস, ঠিক আছে। ক্ষেত্রফল মনে করা হলো কত, প্রস্থের ক্ষেত্রফল হচ্ছে ডিএস, ঠিক আছে। এবারে দেখো এই যে একটা চোঙ পেলাম, এই যে একটা চোঙ পেলাম না, এই চোঙের তল এখানে হচ্ছে গাউসীয় তল হিসাবে কাজ করবে, ঠিক আছে। যেহেতু পাত্রা অসীম, ঠিক আছে, তাই তার প্রতিসাম্য থেকে বলা যাবে যে বৃত্তাকার তল দুটির প্রতিটি বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান কী হবে, সমান হবে, ঠিক আছে। এবং এর দিক হবে ভূমির সঙ্গে লম্ব হবে, তার মানে ইটা হচ্ছে এদিক বরাবর কাজ করবে, এখানে ইটা এদিক বরাবর কাজ করবে, এই তলের সঙ্গে লম্ব দিকে বা 90 ডিগ্রি কোণে কাজ করবে, ঠিক আছে। আবার দেখো চোঙের যে বক্রতল দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স কত হবে, শূন্য হবে, মানে এই যে বাঁকা যে অংশগুলো এখান থেকে তড়িৎ ফ্লাক্স কত হবে না শূন্য হবে, ঠিক আছে। কারণ কি, কারণ এরা দেখো ই এর অভিমুখটা বক্রতলের সমান্তরাল, এই যে বক্রতল এর সঙ্গে ই এর অভিমুখ কি সমান্তরাল, তার জন্য এখানে কত হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। তাহলে এখান থেকে তড়িৎ ফ্লাক্স কত হবে, ই ডট ডিএস, এখান থেকে কত হবে ই ডট ডিএস। তাহলে মোট যে ফ্লাক্সটা হবে, ঠিক আছে, মোট ফ্লাস্ক, ঠিক আছে, মোট ফ্লাক্স হয়ে যাবে 2EDS হয়ে যাবে, মোট ফ্লাক্স কত হয়ে যাবে 2EDS, ঠিক আছে। তাহলে দেখো যেহেতু চোঙটা তলমাত্রিক ঘনত্ব আমি সিগমা ধরেছি,
তলমাত্রিক ঘনত্ব কত ধরেছি, সিগমা ধরেছি, তাহলে যে পরিমাণ আধান ওখানে রয়েছে সেটা হচ্ছে কত হবে, সেটা হচ্ছে সিগমা ইন্টু ডিএস হয়ে যাবে। মোট যে আধানটা কত হয়ে যাবে, সিগমা ইন্টু ডিএস। তাহলে গাউসের থিওরেম কি বলছিল, যে ক্লোজ ইন্টিগ্রেশন অফ ই ডট ডিএস সমান হচ্ছে কিউ বাই ই এপসিলন বলেছিল। তাহলে ই এর মান কত বেরোলো, 2e। তাহলে কি লিখবো, 2e ডিএস সমান হচ্ছে আধানের মান কত, সিগমা ডিএস। তাহলে সিগমা ডিএস বাই হচ্ছে এপসিলন। এখান থেকে ই সমান কত বেরোবে না, ডিএস ডিএস ক্যান্সেল আউট হবে, সিগমা বাই 2 এপসিলন বেরোবে। দেখো এখানে এর দূরত্বের কোনো টার্ম কিন্তু নেই, তার মানে এখানে আমি বলতে পারি যে এই অসীম বা অসীম হচ্ছে সমতল পাতের জন্য কিন্তু যে কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্যটা ওই পাত থেকে কতটা দূরত্ব অবস্থান করছে তার উপরে নির্ভর করবে না। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। চলে আসবো আমরা পরের কোশ্চেনে। ঠিক আছে, অর্থাৎ 9 দাগের কোশ্চেনে আমরা কিন্তু চলে আসবো। ঠিক আছে, দেখো 9 দাগের কোশ্চেন কী বলছে, 9 দাগের কোশ্চেন 9 দাগের এ। ঠিক আছে, 9 দাগের এ কী বলছে, যে এক ফ্যারাড ধারকত্বের একটি গোলীয় ধারক তৈরি করা সম্ভব নয় কেন। তাহলে এক ফ্যারাড ধারকত্বের একটি গোলীয় ধারক তৈরি করা সম্ভব নয় কেন। দেখো এর উত্তরটা আমরা কীভাবে লিখতে পারবো, না দেখো তাহলে গোলীয় ধারক বলেছে, তাহলে কি বলেছে আমাকে, গোলীয় ধারক। ঠিক আছে, গোলীয় ধারক। এবারে দেখো যদি মনে করি যে এরকম একটা গোলীয় ধারক আছে যার ব্যাসার্ধ কত না আর, ব্যাসার্ধ কত মনে করলাম আর, তার হচ্ছে ধারকত্ব যদি আমি সি মনে করি, সি সমান কত হবে না 4 পাই এপসিলন নট আর হবে, এটা হচ্ছে ওর ধারকত্ব। এখান থেকে দেখো আর সমান কত বেরোবে না সি বাই 4 পাই এপসিলন নট বেরোবে। ঠিক আছে, তার মানে এবারে আমার সি এর মান কত বলছে না 1 হচ্ছে ফ্যারাড, 1 ফ্যারাড। তাহলে সি এর মান 1। এবারে 1/4 পাই এপসিলন নটের মান কত হয়, 1/4 পাই এপসিলন নটের মান 9 ইন্টু 10⁻9 হয়। তাহলে শুধু 4 পাই এপসিলন নটের মান কত হবে, 9 ইন্টু 10⁻−9। ঠিক আছে, ওপরে উঠে গেলে 9 ইন্টু 10⁻9 হচ্ছে মিটার আসবে। এবারে দেখো এই যে এককটা, এইটা কিন্তু অনেক বড় একক, তাই না, এটা কি অনেক বড়। ঠিক আছে, তাহলে এত বড় ব্যাসার্ধ বিশিষ্ট গোলক কিন্তু তৈরি করা সম্ভব নয়। ঠিক আছে, কারণ দেখো পৃথিবীর ব্যাসার্ধ যদি আমরা বলি, পৃথিবীর ব্যাসার্ধ আমরা কত জানি, 6400 হচ্ছে কিলোমিটার। ঠিক আছে, মিটারে প্রকাশ করলে কত হবে, 6400 আরও হচ্ছে 3টে শূন্য যোগ করে দাও মিটার। তার মানে দেখো 6.4 ইন্টু 10⁻6 মিটার, এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। এবারে বলো এর থেকে এটা আরও বেশি, তাহলে এত বড় গোলক কি তৈরি করা সম্ভব, তৈরি করা সম্ভব নয়। তার জন্য আমরা এক ফ্যারাড ধারকত্ব বিশিষ্ট গোলীয় পরিবাহী কিন্তু তৈরি করতে পারবো না। বুঝতে পারলে। চলে আসছি দেখো 9 দাগের হচ্ছে বীর কোশ্চেনে। বলছে অক্ষাংশ বৃদ্ধির সঙ্গে সঙ্গে পৃথিবীর বায়ুমণ্ডলে ধারকত্ব বৃদ্ধি পায় কেন। অক্ষাংশ বৃদ্ধির সঙ্গে সঙ্গে পৃথিবীর বায়ুমণ্ডলে ধারকত্ব বৃদ্ধি পাবে কেন। দেখো অক্ষাংশ বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুমণ্ডলে ধারকত্ব বৃদ্ধি পায় কেন বোঝার চেষ্টা করো। পৃথিবী তো গোল, এখানে হচ্ছে 0 ডিগ্রি অক্ষাংশ বা 0 ডিগ্রি নিরক্ষরেখা, ওপরের দিকে গেলে সেই মানগুলো পরপর কী হয়, বাড়তে থাকে। এবার যত ওপরের দিকে যাবে তুমি কি দেখতে পাবে, যে ওই বৃত্তগুলো পরপর ছোট হচ্ছে, তাই না, বৃত্তগুলো পরপর ছোট হচ্ছে, নিরক্ষরেখা সব থেকে বড় হয়, এগুলো পরপর ছোট হচ্ছে। তাহলে অক্ষাংশ বাড়ার সঙ্গে সঙ্গে ধারকত্ব কেন বাড়বে, না দেখো একটা গোলক তো, তাই না, তাহলে যত অক্ষাংশ বাড়বে কেন্দ্র থেকে তার দূরত্ব তত কী হবে, বাড়তে থাকবে। দূরত্ব বাড়তে থাকলেই তার হচ্ছে ধারকত্ব কী হবে, বাড়তে থাকবে। কারণ গোলকের ধারকত্ব দেখতে পেলে তো সি সমান হচ্ছে আর এর সঙ্গে কি সমানুপাতিক, তার জন্য কী হবে, বাড়তে থাকবে। তাহলে বুঝতে পারলে। চলে আসছি দেখো সিদ্ধাগের কোশ্চেনে। সিদ্ধাগের কোশ্চেন কী বলছে, যে সমান্তরাল পাত ধারকের ধারকত্ব কী বিষয়ের উপর নির্ভর করে। ঠিক আছে, তাহলে চলে আসছি সি এর দাগে। বলছে সমান্তরাল পাত ধারকের ধারকত্ব কোন বিষয়ের উপরে নির্ভর করে। দেখো সমান্তরালের পাত ধারকত্ব সি সমান কত হয় না কে এপসিলন নট হচ্ছে আলফা বাই হচ্ছে ডি হয়, যেখানে কেটা তো হচ্ছে সমান্তরাল পাত ধারকের মধ্যে যে মাধ্যমটা রয়েছে তার পরাবৈদ্যুতিক ধ্রুবক, এপসিলন তো কনস্ট্যান্ট, আলফাটা কি প্রতিটা পাতের ক্ষেত্রফল, আর ডিটা হচ্ছে ওই দুটো পাতের মধ্যেকার দূরত্ব। তাহলে কিসের ওপরে সিটা নির্ভর করবে, তাহলে সিটা হচ্ছে বা ধারকত্বটা হচ্ছে প্রতিটা পাতের ক্ষেত্রফলের ওপরে নির্ভর করবে, এবং সেটা কি হবে, সমানুপাতিক হবে, মানে ক্ষেত্রফল বাড়লে ধারকত্ব বাড়বে। দেখো তাদের মধ্যেকার দূরত্বের ওপরেও নির্ভর
করবে। কিভাবে নির্ভর করবে? ব্যস্তানুপাতিক, দূরত্ব বাড়লে ধারকত্ব কমবে, দূরত্ব কমলে ধারকত্ব বাড়বে। আর একটা হচ্ছে ওদের মাঝখানে কী প্রকার মাধ্যম রয়েছে তার উপরে নির্ভর করবে, কারণ সেই অনুযায়ী কে এর মানও পরিবর্তিত হবে। ঠিক আছে, চলে আসবো আমরা 10-এর দাগের কোশ্চেনে। ঠিক আছে, দেখো 10-এর দাগের কোশ্চেন কি বলছে। চলে আসছি আমরা 10-এর দাগের কোশ্চেনে। কোশ্চেন নাম্বার হচ্ছে 10। দেখো 10-এর দাগের কোশ্চেন কী বলছে। 10-এর দাগের কোশ্চেন বলছে দেখো যে 100 ভোল্ট বিভব প্রভেদে ত্বরিত হয়ে একটি ইলেকট্রন তার গতির অভিমুখের লম্ব দিকে ক্রিয়াশীল 0.004 টেসলা প্রাবল্যের একটি সুষম চৌম্বক ক্ষেত্রে প্রবেশ করে। ইলেকট্রনের পথের ব্যাসার্ধ নির্ণয় করো। তাহলে ভি এর মান কত বলছে? 100 ভোল্ট। ঠিক আছে, ভি এর মান বলছে 100 ভোল্ট, আর তোমার চৌম্বক ক্ষেত্র কত বলছে? 0.004 টেসলা। ঠিক আছে, তাহলে যে বৃত্তপথে ঘুরবে সেই বৃত্তপথের ব্যাসার্ধ কত হবে আমাকে জিজ্ঞেস করছে। এবং এখানে আরেকটাও কথা বলে দিয়েছে যে এই যে ইলেকট্রন তার গতির অভিমুখের সঙ্গে লম্ব দিকে ক্রিয়াশীল। ঠিক আছে, তাহলে গতি যেদিকে তার সঙ্গে বলটা লম্ব দিয়ে কাজ করছে বা চৌম্বক ক্ষেত্রটা লম্ব দিয়ে কাজ করছে। তার মানে দেখো এফ সমান আমরা কি জানি? বি কিউ ভি সাইন থিটা। এখানে থিটার মান কত ডিগ্রি? 90 ডিগ্রি। তার মানে বি কিউ ভি সাইন কত ডিগ্রি হয়ে যাবে? 90 ডিগ্রি। তার মানে এখান থেকে কত পাবো? এফ সমান বি কিউ ভি পাবো। এফ সমান বি কিউ ভি পাবো। এখান থেকে দেখো এই বি কিউ ভিটা কার সঙ্গে সমান হয় বা এই ফোর্সটা কার সঙ্গে সমান হয়? না হচ্ছে অভিকেন্দ্র বল অর্থাৎ এমভি স্কোয়ার বাই আর এর সঙ্গে সমান হয়। তাহলে একটা ভি ক্যান্সেল আউট হলো। এখান থেকে আর সমান কত বেরোবে? এম ভি বাই হচ্ছে কত আসবে? বি কিউ আসবে। এবার দেখো ইলেকট্রনের ভর আমরা জানি, চৌম্বক ক্ষেত্রের মান আমার দেওয়া আছে। ঠিক আছে, কিউ এর মানও জানি, কিন্তু ভির মান জানি না। তাহলে এই ভির মানটা আমাকে বের করতে হবে। কিভাবে বের করব? দেখো যে গতিবেগটা হবে, ঠিক আছে, সেই গতিবেগের জন্যই হচ্ছে ইলেকট্রনটা গতিশীল হবে। তার মানে ইলেকট্রনের গতিশক্তি হবে হাফ এম ভি স্কোয়ার। এটাই হচ্ছে ই ইন্টু ভি এর সঙ্গে সমান হবে। কেন না? বল সমান হয় বিভব গুণিতক আধান। তাহলে বিভব আছে, ইলেকট্রনের আধান তো ই। ঠিক আছে, এখান থেকে দেখো ভি সমান কত বেরোবে? দেখো ই বাই ই ইন্টু ভি থাকলো, টুটা ধারে ভাগ ছিল এবারে সে গুণ হয়ে গেল, এমটা গুণ ছিল ভাগ হয়ে গেল, স্কোয়ার টার্ম উঠে গেলে এবারে কী হয়ে যাবে? রুট ওভার হয়ে যাবে। তাহলে টুয়াইস ই ভি বাই হচ্ছে এম। ঠিক আছে, এটা হচ্ছে ভি এর মান বেরোলো। এই ভি এর মানটা আমি এখানে বসাবো। তার মানে দেখো এম বাই হচ্ছে বি কিউ আর লিখলাম না, ই লিখে দিলাম যেহেতু ইলেকট্রন বলছে। ভি এর মান রুট ওভার কত হবে? টুয়াইস ই ভি বাই হচ্ছে এম। দেখো একটা এম কাটলে ভেতরে রুট ওভার এম চলে আসবে, আর একটা ই কাটলে ভেতরে রুট ওভার ই চলে আসবে। তার মানে 1/b রুট ওভার কত থাকবে? টুয়াইস এম ভি বাই হচ্ছে কত থাকবে? ই থাকবে। এবারে দেখো ভ্যালু কত বলছে, সরি ভ্যালু দেখো বি এর মান কত বলছে? 0.004। তাহলে 0.004 ইন্টু টুয়াইস এম এর মান কত? যেহেতু এসআইতে হচ্ছে তাহলে কেজিতে বসাতে হবে। তাহলে 9.11 ইন্টু 10⁻31 কেজি গুণিতক দেখো ভি বলেছে, তাহলে ভি মানে কত? এটা হচ্ছে ভি মানে ক্যাপিটাল ভি। ঠিক আছে, কত না হচ্ছে 100 ভোল্ট। তাহলে 2 ইন্টু কত হয়ে যাবে? 100 ডিভাইডেড বাই কত হয়ে যাবে? ইলেকট্রনের আধান 1.6 ইন্টু 10⁻19। ঠিক আছে, এবার এটাকে তোমরা ক্যালকুলেশন করবে, যেটা বেরোবে সেটা হচ্ছে তোমার মিটারে বেরোবে। ঠিক আছে, ক্যালকুলেশনটা করে নেবে তোমরা, বুঝতে পারলে? চলে আসবো দেখো নেক্সট কোশ্চেনে, অর্থাৎ অথবার কোশ্চেনে। ঠিক আছে, 10-এর দাগের অথবা। 10-এর দাগের অথবা কি বলছে দেখো। 10-এর দাগের অথবা বলছে দেখো এই যে 10-এর দাগের অথবার এ। ঠিক আছে, অথবার এ কি বলছে? বলছে যে অতি পরিবাহী, ঠিক আছে কোথায় গেল, হ্যাঁ, কোনো অতি পরিবাহীর কাছে একটি স্থায়ী চুম্বক আনলে কী হবে? দেখো অতি পরিবাহী মানে কি? সে প্রচুর পরিমাণে প্রবাহ ঘটছে। ঠিক আছে, তার কাছে যদি স্থায়ী চুম্বক নিয়ে আসো, তাহলে দেখো তড়িৎ ক্ষেত্রের মধ্যে চুম্বকটা প্রবেশ করে যাচ্ছে, চুম্বকের নিজস্ব চুম্বক ক্ষেত্র আছে। সেক্ষেত্রে কী হবে? যে হচ্ছে স্থায়ী চুম্বকটা মানে স্থায়ী চুম্বকটার চুম্বকত্ব হারিয়ে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু তোমার তৈরি হয়ে যাবে। ঠিক আছে, চলে আসছি দেখো বিদ্যাকে। বিদ্যায় কী বলছে? যে স্থায়ী চুম্বক তৈরি করার সময় স্টিলের ব্যবহার বাঞ্ছনীয়, কিন্তু তড়িৎ চুম্বকের ক্ষেত্রে কাঁচা লোহা ব্যবহার করা হয় কেন? ঠিক আছে, অপশান কোশ্চেন নম্বর বিতে চলে আসছি। দেখো এটা আমি মুখে বলে দিচ্ছি, তোমরা যদি দরকার পড়ে লিখে নেবে। ঠিক আছে, দেখো স্থায়ী চুম্বক নির্মাণ করতে হলে তার উপাদান এমন হওয়া প্রয়োজন যে তাকে একবার চুম্বকিত করলে সে তার চুম্বকত্ব দীর্ঘদিন বজায় রাখবে।
তাই না? অর্থাৎ ওই উপাদানের ধারণ ক্ষমতা ও সহনশীলতা উচ্চ মাত্রার হওয়া প্রয়োজন। দেখা গেছে যে ইস্পাতের ধারণ ক্ষমতা, ঠিক আছে, ইস্পাতের ধারণ ক্ষমতা ও সহনশীলতা ক্ষমতা খুবই উচ্চমানের হয়, ঠিক আছে, খুবই উচ্চমানের হয়। হ্যাঁ, তাই জন্য ইস্পাতটাকে কিসের জন্য ব্যবহার করা হয় না স্থায়ী চুম্বক তৈরি করার জন্য ব্যবহার করা হয়, ঠিক আছে। অপরদিকে দেখো, তড়িৎ চুম্বক যদি নির্মাণ করতে হয় তাহলে এমন একটা পদার্থ নিতে হবে যাকে চুম্বকিত করলে শক্তিশালী চুম্বকে পরিণত হবে, কিন্তু খুব সহজেই আবার যখন তড়িৎ প্রবাহ বন্ধ করব তার চুম্বকত্ব হারিয়ে যাবে, ঠিক আছে। তড়িৎ চুম্বকে বারবার চুম্বকিত করতে হলে তার উপাদানের যে ধর্মগুলো প্রয়োজন সেটা হচ্ছে কি না, সেটা হচ্ছে সেই উপাদানের ধারণ ক্ষমতা এবং সহনশীলতা নিম্নমানের হতে হবে এবং চৌম্বক প্রবণতা ও ভেদ্যতা উচ্চমানের হতে হবে, ঠিক আছে, যেটা একমাত্র কাঁচা লোহার ক্ষেত্রে দেখা যায়, ঠিক আছে। তাই জন্য কাঁচা লোহাকে কিন্তু তড়িৎ চুম্বক তৈরি করার কাজে ব্যবহার করা হয়, ঠিক আছে। যদি লিখতে অসুবিধা হয় তাহলে ভিডিওটা ব্যাক করে তোমরা একবার নোটসটা তৈরি করে নেবে, এত বড় বলে আমি আর এখানে লিখলাম না, ঠিক আছে। চলে আসবো দেখো আমরা পরের কোশ্চেনে, ঠিক আছে, চলে আসছি আমরা দেখো 11 দাগের কোশ্চেনে। 11 দাগের হচ্ছে এ। দেখো 11 দাগের এ কী বলছে যে আলোকীয় তন্তুতে আলোর কোন নীতি ব্যবহার করা হয়, অর্থাৎ আলোকবাহী তন্তুতে আমরা জানি আলোর কোন ধর্ম ব্যবহার করা হয় না অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, ঠিক আছে, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন এই ধর্মটা কিন্তু ব্যবহার করা হয়, ঠিক আছে। নেক্সট দেখো, আচ্ছা এর আগের যে কোশ্চেনটা বললাম সেটা যদি তোমরা না পাও তাহলে ভিডিওটা একটু ব্যাক করে তোমরা নোটস তৈরি করে নিতে পারো, আর যদি না পারো তাহলে কমেন্টে জানাবে, আমি এর একটা স্ক্রিনশট বা আমি একটা লিখে মোটামুটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো। তারপরে দেখো বিদ্যাগের কোশ্চেন কী বলছে, বিদ্যাগের কোশ্চেন বলছে দেখো 11 দাগের বি কী বলছে যে আলোর প্রতিসরাঙ্ক ও তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে সম্পর্কটি লেখো, ঠিক আছে। আলোর প্রতিসরাঙ্ক আর কি বলছে তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক লিখতে বলেছে, ঠিক আছে। আলোর প্রতিসরাঙ্ক আর তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক যদি আমি বলি, ঠিক আছে, তাহলে আলোর প্রতিসরাঙ্কটাকে আমি মনে করলাম মিউ, ঠিক আছে, আর তরঙ্গ দৈর্ঘ্যকে আমি মনে করলাম হচ্ছে ল্যামডা, তরঙ্গ দৈর্ঘ্য কী মনে করলাম ল্যামডা মনে করলাম। তাহলে সম্পর্কটা কি হয় মিউ সমান এ প্লাস বি বাই ল্যামডা স্কোয়ার, যেখানে এ আর বিটা হচ্ছে কি ধ্রুবক। এটাকে আবার কোচির সমীকরণও বলা হয়, কার সমীকরণ কোচির সমীকরণ বলা হয়, অর্থাৎ প্রতিসরাঙ্কের সঙ্গে ল্যামডাটা ব্যস্তানুপাতিক, ল্যামডা বাড়লে প্রতিসরাঙ্ক কমবে, ল্যামডা কমলে প্রতিসরাঙ্ক বাড়বে, ঠিক আছে। চলে আসছি দেখো 11 দাগের হচ্ছে সি এর কোশ্চেনে। 11 দাগের সি কী বলছে দেখো, 11 দাগের সি বলছে কোনো আলোকীয় মাধ্যমের পরম প্রতিসরাঙ্কের মান 1 অপেক্ষা কম হতে পারে কি। দেখো কোনো আলোকীয় মাধ্যমের পরম প্রতিসরাঙ্কের মান 1 অপেক্ষা কম হতে পারে না, কেন? দেখো আমরা দেখো মিউ সমান কত জানি না সি বাই ভি জানি, যেখানে মিউটা হচ্ছে প্রতিসরাঙ্ক, সিটা হচ্ছে আলোর গতিবেগ, আর ভিটা হচ্ছে ওই মাধ্যমে হচ্ছে আলোর গতিবেগ। এবারে সি এর মান তো আমরা জানি সবসময় কত হয় বেশি হয়, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড বা 3 × 10⁻10 সেন্টিমিটার পার সেকেন্ড। এবার এই যে ভিটা হবে আলোর গতিবেগ পর্যন্ত তো যেতে পারবে না, এটা তো শূন্য মাধ্যমে আলোর গতিবেগ, তার মানে এর ভ্যালুটা সবসময় তুমি কত পাবে গ্রেটার দেন কিন্তু 1 পাবে। তাই জন্য হচ্ছে কোনো আলোকীয় মাধ্যমের পরম প্রতিসরাঙ্কের মান 1 অপেক্ষা কম হতে পারে না, ঠিক আছে, বুঝতে পারলে 1 অপেক্ষা কম হতে পারে না। তাহলে হয়ে গেল, চলে আসবো আমরা আচ্ছা সিটটা হলো, চলে আসবো আমরা অথবার কোশ্চেনে, ঠিক আছে। চলে আসছি আমরা অথবার কোশ্চেনে। অথবার এর দাগে কি বলছে, অথবার এর দাগে যে পূর্ণ প্রতিফলক প্রিজম কি, ঠিক আছে, কি বলছে পূর্ণ প্রতিফলক প্রিজম কি, তোমরা বইতে পেয়ে যাবে, তাও আমি একবার বলে দিচ্ছি, তোমরা যদি দরকার পড়ে লিখে নিতে পারো, ঠিক আছে। তাহলে পূর্ণ প্রতিফলক প্রিজম কাকে বলে না একটা কাঁচের প্রিজমের প্রধান ছেদ যদি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হয় তবে ওই প্রিজমের সাহায্যে সহজেই আলোর পূর্ণ প্রতিফলন ঘটানো সম্ভব, তাই এই ধরনের প্রিজমকে পূর্ণ প্রতিফলক প্রিজম বলা হয়। আরেকবার বলছি, একটি কাঁচের প্রিজমের প্রধান ছেদ যদি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হয় তবে ওই প্রিজমের সাহায্যে আলোর পূর্ণ প্রতিফলন ঘটানো সম্ভব, এই ধরনের প্রিজমকে পূর্ণ প্রতিফলক প্রিজম বলা হয়, ঠিক আছে। ছবিটা যদি আগে ছবিটা তাহলে কেমনভাবে হয়ে যাবে না, দেখো আমায় কি পূর্ণ প্রতিফলক প্রিজম হতে গেলে কী হতে হবে না তার প্রধান ছেদটাকে হচ্ছে
সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হতে হবে, ঠিক আছে। তাহলে সেটা কীরকম হবে না, এই রকম ধরনের একটা ত্রিভুজ তৈরি হবে, মানে প্রিজম তৈরি হবে, যেখানে আলোক রশ্মি এখান থেকে পড়বে, পড়ে এখান থেকে বেরিয়ে যাবে। তার মানে এখানে কি ঘটে গেল, প্রতিফলন ঘটে গেল। এটাকেই বলা হচ্ছে পূর্ণ প্রতিফলক প্রিজম। দেখো বিদ্যায় কি বলছে, বিদ্যাকে বলছে দেখো সমতল কাঁচফলকের ক্ষমতা কত, ঠিক আছে। দেখো সমতল কাঁচফলকের ক্ষমতা, হ্যাঁ এটাই আছে, সমতল কাঁচফলকের ক্ষমতা কত। তাহলে ক্ষমতা সমান পি সমান আমরা কি জানি, 100/F, যদি আমরা এফটাকে সেন্টিমিটারে লিখি, বা 1/F যদি আমরা এফটাকে মিটারে লিখি। এবারে সমতল যদি কাঁচফলক হয়, সমতল কাঁচফলক, তার ক্ষেত্রে তার ফোকাস দৈর্ঘ্যটা কত হয়ে যায়, ইনফাইনাইট হয়ে যায়। তাহলে 100/∞ বা 1/∞ করো, পি এর মান কত পাবে, 0 পাবে, পি এর মান 0 পাবে। তার মানে তার কোনো সমতল কাঁচফলকের ক্ষমতা কত হয়ে যাবে, 0 হয়ে যাবে, ঠিক আছে। চলে আসবো আমরা পরের কোশ্চেনে, ঠিক আছে। পরের কোশ্চেন অর্থাৎ হচ্ছে আমাদের সিদ্ধাগের কোশ্চেনে, ঠিক আছে। চলে আসছি আমরা সিদ্ধাগের কোশ্চেনে। দেখো সিদ্ধাগের কোশ্চেন কি বলছে, সিদ্ধাগের কোশ্চেন বলছে যে একটি উত্তল দর্পণের ইউভি এর মধ্যে লেখচিত্র কেমন হয়। উত্তল দর্পণের কথা বলছে, ইউভি লেখচিত্র কেমন হবে না, তোমরা জানো ইউভি লেখচিত্র প্র্যাকটিক্যালেও করেছো তোমরা, প্র্যাকটিক্যালে করবে তোমরা 12-এ করেছো। তাহলে দেখো এই অক্ষ বরাবর যদি ইউ কাজ করে আর এই অক্ষ বরাবর যদি ভি কাজ করে, গ্রাফটা কিছুটা এরকম ধরনের হয়, ঠিক আছে। এটা হচ্ছে ইউভির গ্রাফ, ঠিক আছে। চলে আসবো আমরা দেখো 12 দাগের কোশ্চেনে। 12 দাগের হচ্ছে 12 দাগের কোশ্চেনে চলে আসছি। দেখো 12 দাগের কোশ্চেন কি বলছে, 12 দাগের কোশ্চেন বলছে দেখো যে চোখের মায়োপিয়া ত্রুটি বলতে কি বোঝায়, তা প্রতিকারের উপায় কি, ঠিক আছে। দেখো মায়োপিয়া ত্রুটি বলছে, তাই না। তাহলে মায়োপিয়াটাকেই আমরা কি বলি না, স্বল্প দৃষ্টি ত্রুটি বলি। তা কাকে বলবো আমরা স্বল্প দৃষ্টি ত্রুটি বা মায়োপিয়া না, যখন কোনো ব্যক্তির চোখ, ঠিক আছে, কাছের বস্তুকে, ঠিক আছে, যখন কোনো ব্যক্তির চোখ কাছের বস্তুকে স্পষ্ট দেখতে পাবে কিন্তু দূরের বস্তুকে স্পষ্ট দেখতে পাবে না, তখন তাকে আমরা বলি মায়োপিয়া। তাহলে যখন কোনো ব্যক্তি কাছের বস্তুকে স্পষ্ট দেখতে পাবে কিন্তু দূরের বস্তুকে স্পষ্ট দেখতে পাবে না, তাকে আমরা বলবো মায়োপিয়া বা স্বল্প দৃষ্টি ত্রুটি, ঠিক আছে। এর প্রতিকার করতে গেলে আমাদেরকে কি করতে হবে, দেখো এর প্রতিকার যদি আমরা করতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই কি করতে হবে, উত্তল লেন্স ব্যবহার করতে হবে, ঠিক আছে। সরি, আচ্ছা এর ত্রুটি যদি আমরা হচ্ছে আমাদের মায়োপিয়ার কথা বলছি, ঠিক আছে। এর হচ্ছে প্রতিকার করতে গেলে আমাদেরকে হচ্ছে অবতল লেন্স, ঠিক আছে, অবতল লেন্সযুক্ত চশমা ব্যবহার করতে হবে, ঠিক আছে। চলে আসবো দেখো আমরা পরের কোশ্চেনে, অর্থাৎ 12 হচ্ছে বিয়ের দাগের কোশ্চেনে বলছে রামধনু সৃষ্টিতে প্রিজমের মতো কে কাজ করে, ঠিক আছে। তাহলে রামধনু সৃষ্টিতে প্রিজমের মতো কে কাজ করে না, বৃষ্টির কণা, ঠিক আছে। বৃষ্টির কণা হচ্ছে প্রিজমের মতো কাজ করে এখানে, ঠিক আছে। তাহলে বৃষ্টির কণা। চলে আসবো আমরা 12 দাগের অথবা, ঠিক আছে, 12 দাগের অথবার এর কোশ্চেনে। দেখো 12 দাগের অথবার এর কি বলছে, দেখো বলছে যে বলছে সুসংগত উৎস বলতে কি বোঝো, ঠিক আছে। বইতে সংজ্ঞা পেয়ে যাবে, আমি একবার তাও মুখে বলে দিচ্ছি। তো দেখো সুসংগত উৎস কাকে বলবো না, যখন যদি এমন কোনো দুটো আলোক উৎস থাকে যেখান থেকে নিঃসৃত তরঙ্গগুলির দশা পার্থক্য, ঠিক আছে, এমন যদি কোনো দুটো আলোক উৎস থাকে যেখান থেকে যে তরঙ্গ বেরোচ্ছে তাদের দশা পার্থক্য সবসময় যদি ধ্রুবক থাকে, ঠিক আছে, সবসময় যদি ধ্রুবক থাকে বা তরঙ্গের দশার যদি কোনো পরিবর্তন না ঘটে, তাহলে ওই ধরনের উৎসকে সুসংগত উৎস বলা হবে। তাহলে কি বলা হলো, যে যদি দুটি আলোক উৎস থেকে নিঃসৃত তরঙ্গগুলির দশা পার্থক্য সবসময় ধ্রুবক থাকে, অথবা একটি তরঙ্গের দশার কোনো পরিবর্তন হলে সঙ্গে সঙ্গে অন্যটির দশাও সমপরিমাণে পরিবর্তিত হয়, তখন ওই রকম উৎসকে আমরা কি বলবো, সুসংগত উৎস বলবো, ঠিক আছে। নেক্সট দেখো কি বলছে যে বিয়ের দাগে ধ্বংসাত্মক ও গঠনমূলক ব্যতিচারের শর্তগুলি লেখো, ঠিক আছে। বিয়ের দাগে ধ্বংসাত্মক ব্যতিচার আর গঠনমূলক ব্যতিচারের শর্ত। দেখো প্রথমে যদি আমরা ধ্বংসাত্মক ব্যতিচারের কথা বলি, ঠিক আছে, ধ্বংসাত্মক ব্যতিচার কাকে বলে না, যেসব বিন্দুতে অপরিপাতিত তরঙ্গ দুটির পার্থক্য λ/2 এর সঙ্গে সমান হয়, ঠিক আছে। তাহলে পথ পার্থক্য
পথ পার্থক্যটা যদি λ/2 এর অযুগ্ম গুণিতক হয় তাহলে সেখানে হচ্ছে ধ্বংসাত্মক ব্যতিচার সৃষ্টি হয়। অর্থাৎ পথ পার্থক্যকে আমরা কি লিখি না পথ পার্থক্য সমান 2n+1 λ/2 এর সঙ্গে যদি সমান হয় সেখানে ধ্বংসাত্মক ব্যতিচার তৈরি হবে, যেখানে n = 0, 1, 2 এইভাবে চলতে থাকবে। আর যদি আমরা গঠনমূলক ব্যতিচারের কথা বলি, গঠনমূলক ব্যতিচার, সেক্ষেত্রে আমার যে পথ পার্থক্যটা হতে হবে সেই পথ পার্থক্যটা কি হতে হবে না λ/2 এর যুগ্ম গুণিতক হতে হবে। অর্থাৎ পথ পার্থক্য সমান কী হবে 2n × λ/2, যেখানে n এর মান 0, 1, 2 ইত্যাদি। তাহলে যদি ধ্বংসাত্মক ব্যতিচার হতে হয় তাহলে যেসব বিন্দুতে উপরিপাতিত তরঙ্গ দুটির পথ পার্থক্য λ/2 এর অযুগ্ম গুণিতক সেখানে ধ্বংসাত্মক ব্যতিচার, আর যেখানে যুগ্ম গুণিতক সেখানে গঠনমূলক ব্যতিচার তৈরি হবে। ঠিক আছে, চলে আসবো আমরা পরের কোশ্চেনে। দেখো পরের কোশ্চেন বলতে 13 দাগের এ। ঠিক আছে, 13 দাগের হচ্ছে এ কোশ্চেন। কি বলছে না কোনো পদার্থের কার্য অপেক্ষক 4 ইলেকট্রন ভোল্ট থেকে ফটো ইলেকট্রন নিঃসরণকারী আলোর সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য কত হবে জিজ্ঞেস করেছে। তাহলে দেখো আমাদের হচ্ছে ধাতুর কার্য অপেক্ষক বলেছে। কার্য অপেক্ষক মানে W0 মান কত বলে দিয়েছে 4.0 eV। ঠিক আছে, দেখো W সমান কত হয় h/0। আবার নিউ0 মানে c/λ0, তাহলে hc/λ0, যেখানে hটা হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, নিউটা হচ্ছে প্রারম্ভ কম্পাঙ্ক। ঠিক আছে, ল্যামডাটা হচ্ছে প্রারম্ভ তরঙ্গ দৈর্ঘ্য। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো আমি কি পেতে পারি, এখান থেকে λ0 সমান hc/w পেতে পারি। ডব্লুটা এখানে চলে এলো, ল্যামডাটা ওখানে চলে গেল। ঠিক আছে, তাহলে দেখো h এর মান কত, hc এর মান কত হয়, h এর মান দেখবে 12,400 হয়, মনে রাখবে। ঠিক আছে, ডিভাইডেড বাই W, ইভি এককে বসাতে হবে, ইলেকট্রন ভোল্ট এককে কত বসবে না 4। তাহলে যদি ভাগ করো 4 × 3 = 12, 4 × 1 = 4, তাহলে 3100 আর্মস্ট্রং। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কত বেরোবে 3100 আর্মস্ট্রং বেরিয়ে যাবে। ঠিক আছে, চলে আসবো আমরা 13 দাগের হচ্ছে বি এর কোশ্চেনে। ঠিক আছে, 13 দাগের বি কী বলছে দেখো, 13 দাগের বি বলছে আলোক তড়িৎ ক্রিয়ায় নিবৃত্তি বিভব ও কার্য অপেক্ষকের সংজ্ঞা দাও। ঠিক আছে, তাহলে দেখো যদি আমরা প্রথমে কি বলছে নিবৃত্তি বিভব আর হচ্ছে কার্য অপেক্ষকের সংজ্ঞা চেয়েছে। তাহলে নিবৃত্তি বিভব কাকে বলে তোমরা বইতে পেয়ে যাবে, তবে একবার বলে দিচ্ছি, তোমরা ওই কোয়ান্টাম তত্ত্বের যে চ্যাপ্টারটা আছে ওখানে পেয়ে যাবে। দেখো ফোটো ক্যাথোডের সাপেক্ষে যে ন্যূনতম ঋণাত্মক বিভবে সংগ্রাহক প্লেটকে রাখলে আলোক তড়িৎ প্রবাহ শূন্য হয় তাকে নিবৃত্তি বিভব বা ছেদক বিভব বলা হয়। ঠিক আছে, আরেকটা বলছে দেখো আমাদের কি কার্য অপেক্ষকের সংজ্ঞা। তাহলে কার্য অপেক্ষকের সংজ্ঞা আমরা কি বলতে পারবো না একটি ইলেকট্রন যে ন্যূনতম শক্তি অর্জন করলে ধাতু পৃষ্ঠ অতিক্রম করে বাইরে বেরিয়ে আসতে পারে তাকে ওই ধাতুর কার্য অপেক্ষক বলা হয়। ঠিক আছে, তাহলে বিদ্যাগের হয়ে গেল। আচ্ছা, তারপরে 13 দাগের আর কোনো কোশ্চেন আছে নেই, অথবার কোশ্চেনে চলে আসছি। দেখো অথবার এর দাগে কী কোশ্চেন দিয়েছে যে আলোক তড়িৎ প্রবাহ মাত্রার ওপর আপতিত আলোর তীব্রতা ও কম্পাঙ্কের প্রভাব আলোচনা করো। তাহলে দেখো আলোক তড়িৎ প্রবাহ মাত্রার ওপর আপতিত আলোর তীব্রতা, আলোক তড়িৎ প্রবাহ মাত্রা দেখো তোমার হচ্ছে আলোর তীব্রতার সঙ্গে, ঠিক আছে, আলোর তীব্রতার সঙ্গে সমানুপাতিক হয়। ঠিক আছে, তার মানে আলোর তীব্রতা যত বাড়বে প্রবাহ মাত্রা তত বাড়বে, আলোর তীব্রতা যত কমবে প্রবাহ মাত্রা তত কমবে। ঠিক আছে, তারপরে দেখো কম্পাঙ্কের প্রভাব বলেছে, তাই না, এই প্রবাহ মাত্রাটা কম্পাঙ্কের সঙ্গেও সমানুপাতিক হয়। ঠিক আছে, অর্থাৎ কম্পাঙ্ক যত কমবে প্রবাহ মাত্রা তত কমবে, আর কম্পাঙ্ক যত বাড়বে প্রবাহ মাত্রা তত বাড়বে। এখানে তোমরা একটা জিনিস মনে রাখবে যে যদি সম্পৃক্ত প্রবাহ মাত্রা হয়, ঠিক আছে, সম্পৃক্ত প্রবাহ কিন্তু আলোর কম্পাঙ্কের উপরে নির্ভর করে না। ঠিক আছে, তাহলে এর দাগের কোশ্চেন হয়ে গেল। বিদ্যাগের কোশ্চেন কি বলছে, বিদ্যাগের কোশ্চেন বলছে যে 0.4 আর্মস্ট্রং তরঙ্গ দৈর্ঘ্যের ইলেকট্রন একটি ইলেকট্রন মাইক্রোস্কোপ থেকে প্রস্তুত করতে কত বিভব প্রভেদ প্রয়োগ করতে হবে। ঠিক আছে, দেখো ল্যামডার মান দেওয়া আছে,
ল্যামডার মান দেওয়া আছে, তোমাকে ল্যামডা দেওয়া আছে, ভি বের করতে হবে। ঠিক আছে, আশা করি এটা তোমরা পারবে, আশা করি এটা তোমরা পারবে। ঠিক আছে, চলে আসবো দেখো পরের কোশ্চেনে, অর্থাৎ পরের কোশ্চেনে আমরা চলে আসছি। পরের কোশ্চেন মানে কোন কোশ্চেনটা হবে না, হচ্ছে 14 দাগে। ঠিক আছে, 14 দাগের এ। ঠিক আছে, 14 দাগের এ। 14 দাগের এ কী বলছে? 14 দাগের এ বলছে যে বোরের মডেল অনুযায়ী হাইড্রোজেন পরমাণু ও He+ এর প্রথম কক্ষে অবস্থিত ইলেকট্রনের শক্তির অনুপাত। ঠিক আছে, তাহলে বোরের মডেল অনুযায়ী হাইড্রোজেন পরমাণু আর হচ্ছে হিলিয়াম পরমাণুর হচ্ছে প্রথম কক্ষে অবস্থিত হচ্ছে ইলেকট্রনের এনার্জি বের করতে, এনার্জির অনুপাত বের করতে বলছে। তাহলে দেখো আমরা এনার্জি এন কক্ষপথের এনার্জি EN সমান জানি -RCH বাই হচ্ছে n², যেখানে আরটা হচ্ছে রিডবার্গ ধ্রুবক, সিটা আলোর গতিবেগ, এইচটা প্লাঙ্কের কনস্ট্যান্ট, এনটা হচ্ছে কক্ষপথের সংখ্যা। ঠিক আছে, যদি হাইড্রোজেনের ক্ষেত্রে ধরি তাহলে EH সমান কত বেরোবে? -RCH বাই হাইড্রোজেনের কক্ষপথের সংখ্যা কত? একটা, মানে এনের মান কত? 1, তাহলে হচ্ছে প্রথম কক্ষপথ, তাহলে 1 হয়ে গেল। যদি আমি হিলিয়ামের কথা ধরি, হিলিয়ামের চতুর্থ কক্ষপথ বলে, দ্বিতীয় কক্ষপথ বলেছে, তাহলে RCH বাই 2 হবে, তার মানে -RCH বাই 4 হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারলে? এবারে দেখো দুটো বেরিয়ে গেল। এবারে কি বলছে? প্রথম কক্ষে অবস্থিত ইলেকট্রনের শক্তির অনুপাত। ঠিক আছে, তাহলে শক্তির অনুপাত যদি বের করতে বলে সেক্ষেত্রে আমার শক্তির অনুপাত যদি বের করতে বলে সেক্ষেত্রে আমার কি হবে না, হচ্ছে আচ্ছা এখানে হচ্ছে হাইড্রোজেন আর হিলিয়াম বলেছে। আচ্ছা, এই ফর্মুলাটা এখানে ইউজ করা যাবে না। ঠিক আছে, যে ফর্মুলাটা ইউজ করতে হবে সেটা বলছি। দেখো EN সমান -m(e⁴ z² বাই 8 এপসিলন নট স্কোয়ার n² h², এই ফর্মুলাটা ইউজ করতে হবে। তাহলে আমি দেখতে পাচ্ছি, দেখো এই যে EN এর মানটাই আমাদের কী বের করতে বলছে? অনুপাত বের করতে বলেছে মনে হয়, শক্তির অনুপাত। ঠিক আছে, তাহলে দেখো এম তো কনস্ট্যান্ট, ইও কনস্ট্যান্ট, এটাও কনস্ট্যান্ট, এনও কনস্ট্যান্ট, এইচও কনস্ট্যান্ট, তার মানে ENটা ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কত? z²। তাহলে যদি হাইড্রোজেনের কথা আমরা বলি হাইড্রোজেন, তাহলে 1² হবে। যদি হিলিয়ামের কথা বলি তাহলে সেটা কত হবে? 2² হবে। তার মানে EH অনুপাত যদি EHE করি সেখান থেকে আমরা কি পাবো না 1:4 পাবো। ঠিক আছে, এটাই হচ্ছে ওদের এনার্জি বা শক্তির হচ্ছে অনুপাত হয়ে যাবে। ঠিক আছে, তারপরে দেখো 14 দাগের বিয়ের কোশ্চেনে চলে আসবো। বিয়ের কোশ্চেন বলছে দেখো নিউক্লিয়াসের ভর ত্রুটি কি, এর সঙ্গে বন্ধন শক্তির সম্পর্ক লেখো। ঠিক আছে, বিয়ের দাগে তাহলে চলে আসছি কি ভর ত্রুটি বা হচ্ছে মাস ডিফেক্ট। ঠিক আছে, দেখো ভর ত্রুটি, ভর ত্রুটি কি না হচ্ছে কোনো পরমাণুর প্রোটন ও নিউট্রনের মিলিত ভরের চেয়ে নিউক্লিয়াসের ভর কিছুটা কম হয়, একে ভর ত্রুটি বলে। তাহলে ভর ত্রুটি কাকে বলে? কোনো পরমাণুর প্রোটন ও নিউট্রনের মিলিত ভরের চেয়ে নিউক্লিয়াসের ভর কিছুটা কম হয়, একে ভর ত্রুটি বলে। ঠিক আছে, ভর ত্রুটি ডেল্টা এম দিয়ে প্রকাশ করা হয়। সমান আমি কি লিখতে পারি? ডেল্টা এম সমান, যদি কোনো একটা মৌলের পরমাণু ক্রমাঙ্ক Z মনে করি, তাহলে Z×MP, মানে প্রোটনের ভর গুণিতক হচ্ছে Z, পরমাণু ক্রমাঙ্ক Z ধরেছি, তাহলে Z×MP। ঠিক আছে, Z×MP প্লাস হচ্ছে ভর সংখ্যা যদি A হয় তাহলে নিউট্রনের সংখ্যা কত হবে? ভর সংখ্যা মাইনাস পারমাণবিক সংখ্যা ইন্টু কত হবে? Mn। ঠিক আছে, এই যে ভরটা এখান থেকে যদি আমি নিউক্লিয়াসের ভর অর্থাৎ M বাদ দেই তাহলে যেটা পাবো সেটাই হচ্ছে আমার ভর ত্রুটি। ঠিক আছে, সেটা আমার কী হয়ে যাবে? ভর ত্রুটি হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, ভর ত্রুটির সম্পর্কে আমায় কী বের করতে, তারপরে কী বের করতে বলছে? ভর ত্রুটি গেল, তারপরে বলছে যে এর সঙ্গে বন্ধন শক্তির সম্পর্ক কি। ঠিক আছে, এর সঙ্গে বন্ধন শক্তির সম্পর্ক কী হয় না ডেল্টা E সমান ডেল্টা M×c² হয়। ঠিক আছে, অর্থাৎ এনার্জি সমান বা বন্ধন শক্তি সমান কি হয়? ভর ত্রুটি গুণিতক হচ্ছে
সি স্কোয়ার হয়ে যায়। ঠিক আছে, চলে আসবো আমরা কত দাগের কোশ্চেনে, হ্যাঁ চলে আসবো আমরা অথবার কোশ্চেনে। দেখো অথবার কোশ্চেন, অথবার হচ্ছে এর দাগের কোশ্চেন নাকি, হ্যাঁ এর দাগের কোশ্চেন বলছে। দেখো অথবা এর কোশ্চেন কি, যে অর্ধায়ু ও ক্ষয় ধ্রুবকের মধ্যে সম্পর্ক স্থাপন করো। অর্ধায়ু ও ক্ষয় ধ্রুবকের মধ্যে সম্পর্ক স্থাপন করো। দেখো যদি আমি মনে করি যে কোনো একটা তেজস্ক্রিয় মৌলের বিঘটনের শুরুতে, ঠিক আছে, তাহলে বিঘটনের শুরুতে টি ইজিক্যাল টু 0 সময়ে, ঠিক আছে, তেজস্ক্রিয় পরমাণুর সংখ্যা ছিল হচ্ছে N0, ঠিক আছে। তাহলে টি ইজিক্যাল টু 0 সময় পরমাণুর সংখ্যা কত ছিল, N0 ছিল, ঠিক আছে। টি সময় পরে পরমাণুর সংখ্যা মনে করলাম N হয়ে গেছে। তাহলে সূচকীয় সূত্র অনুযায়ী আমরা কি লিখতে পারি, N সমান N0 e⁻ λt। এই ল্যামডাটিটাই হচ্ছে কি ক্ষয় ধ্রুবক, ঠিক আছে, ল্যামডাটা কি ক্ষয় ধ্রুবক, ঠিক আছে। তাহলে দেখো যদি আমি মনে করি কোনো একটা মৌলের অর্ধায়ু, ঠিক আছে, অর্ধায়ু মনে করলাম হচ্ছে ক্যাপিটাল টি, তার মানে টি সময় পরে ওই পরমাণুর মধ্যে কতগুলো কণা পড়ে থাকবে না N0/2, কারণ প্রাথমিক তো N0 ছিল, সেটা হাফ লাইফ বা অর্ধায়ুর পরে হাফ হয়ে যাবে, আর হাফটা এই N0/2 সংখ্যক পড়ে থাকবে। তাহলে N এর মান এখন কত, N0/2, তাহলে N এর জায়গায় বসিয়ে দেবো N0/2 সমান N0 e⁻ λt, ঠিক আছে। টি এর জায়গায় কত বসবে, ক্যাপিটাল টি বসবে, কারণ সময়টা এখন ক্যাপিটাল টি হয়ে গেছে। N0 ক্যান্সেল আউট হলো। এখান থেকে আমি কি লিখতে পারি না, হাফ সমান e⁻ λt। এখান থেকে দেখো লিখতে পারি, এটা কিন্তু উল্টে দেই, 2 চলে যাবে, আর e⁻ λtকে উল্টালে শুধু প্লাস λt হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি দেখো যদি আমি উভয় পাশে লগ নিয়ে নিই বা ln নিয়ে নিই, লগ নিলে কি হবে, log e⁻² সমান শুধুমাত্র λt হবে, ঠিক আছে। তাহলে দেখো log e⁻² সমান কত বেরোলো, λt বেরোলো। তাহলে λt সমান log e⁻² হবে, তাই না। তাহলে λt ইজিক্যাল টু log e⁻² 2, তাহলে λt ইজিক্যাল টু log e⁻² এর মান কত হয়, 0.693 হয়। তাহলে এখান থেকে টি সমান কত বেরোবে না 0.693/λ, অর্থাৎ অর্ধায়ু সমান 0.693 কী হবে, ক্ষয় ধ্রুবক হয়ে যাবে। তাহলে এটাই চলে গেল তোমার হচ্ছে অর্ধায়ু আর ক্ষয় ধ্রুবকের মধ্যে সম্পর্ক। তারপরে দেখো চলে আসবো কোশ্চেন নম্বর বিতে, ঠিক আছে। কোশ্চেন নম্বর বি কি বলছে, বি বলছে যে বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মির উৎপত্তি কিভাবে হয়। দেখো এই কোশ্চেনের অ্যান্সারটা তোমরা বইতে পেয়ে যাবে, ঠিক আছে। তাহলে চলে আসবো আমরা পরের কোশ্চেনে, ঠিক আছে। পরের কোশ্চেন অর্থাৎ কত নম্বর দাগে কোশ্চেন হবে না, হচ্ছে 15 এ, ঠিক আছে। তাহলে 15 দাগের এ কোশ্চেন, 15 দাগের এ কোশ্চেন কী বলছে, 15 দাগের এ বলছে যে পটি তত্ত্বের ভিত্তিতে পরিবাহী, অর্ধপরিবাহী আর অন্তরকের মধ্যে পার্থক্য নিরূপণ করো। তাহলে দেখো পটি তত্ত্বের ওপরে যদি আমি ভাগ করি, তাহলে পরিবাহীর ক্ষেত্রে, ঠিক আছে, পরিবাহীর ক্ষেত্রে যোজ্যতা পটি, ঠিক আছে, পরিবাহীর ক্ষেত্রে যোজ্যতা পটি আর হচ্ছে পরিবহন পটি, ঠিক আছে, যোজ্যতা পটি ও পরিবহন পটি এরা একে অপরের ওপরে অবস্থান করে। তাহলে পরিবাহীর ক্ষেত্রে যোজ্যতা পটি আর পরিবহন পটি একে অপরের ওপরে এভাবে অবস্থান করে, ঠিক আছে। যদি অন্তরকের কথা বলি, তাহলে এর যোজ্যতা পটি আর পরিবহন পটির শক্তির ব্যবধান খুব বেশি হয়। আর অর্ধপরিবাহীর ক্ষেত্রে কী হবে না, যোজ্যতা পটি এবং পরিবহন পটির মধ্যে শক্তির ব্যবধানটা খুব কম হয়। তাহলে পরিবাহী পটির ক্ষেত্রে যোজ্যতা পটি এবং পরিবহন পটি একে অপরের ওপরে অবস্থান করে। অন্তরকের ক্ষেত্রে যোজ্যতা পটি এবং পরিবহন পটির শক্তির ব্যবধান খুব বেশি, আর অর্ধপরিবাহীর ক্ষেত্রে যোজ্যতা পটি এবং পরিবহন পটির শক্তির ব্যবধান খুব অল্প হয়, ঠিক আছে। চলে আসবো 15 দাগের বি এর কোশ্চেনে। 15 দাগের বি কী বলছে, দেখো 15 দাগের বি বলছে যে যদি কোনো ট্রানজিস্টরের ভূমির রোধ বাড়ানো হয় তবে সংগ্রাহক প্রবাহের কী পরিবর্তন হবে।
তাহলে দেখো যদি আমি ভূমির রোধ বাড়িয়ে দিই, মানে এই তো হচ্ছে ব্যাপারটা, ঠিক আছে। এটা হচ্ছে এমিটর, এটা হচ্ছে বেস, আর এটা হচ্ছে কালেক্টর। এবার এর রোধ যদি বাড়িয়ে দিই তাহলে বেশিরভাগ তড়িৎরা কী হবে, এই কালেক্টর দিয়ে কিন্তু চলে যাবে, অর্থাৎ সংগ্রাহক প্রবাহের মান কিন্তু বৃদ্ধি পাবে, ঠিক আছে। চলে আসছি দেখো 16 দাগের স্থির বিভবের ক্ষেত্রে একটি জেনার ডায়োডের বর্তনী চিত্র অঙ্কন করে তার কার্যকারিতা উল্লেখ করো, বইতে পেয়ে যাবে, ঠিক আছে। তারপরে দেখো বলছে সম্মুখ বায়াস ও বিপরীত বায়াসের মধ্যে পার্থক্য কী, ঠিক আছে। সম্মুখ বায়াস আর বিপরীত বায়াসের মধ্যে পার্থক্য কী না, সম্মুখ বায়াস আর বিপরীত বায়াসের মধ্যে পার্থক্য হচ্ছে 16 দাগের বি, ঠিক আছে। সম্মুখ বায়াস, ঠিক আছে, সম্মুখ বায়াসের কথা যদি আমরা বলি, ঠিক আছে, সম্মুখ বায়াস মানে কি, যদি মনে করি আমার কাছে একটা ডায়োড রয়েছে PN, তাহলে সম্মুখ বায়াস হতে গেলে একে হচ্ছে পজিটিভ দিতে হবে পি সাইডে, আর এ সাইডে নেগেটিভ দিতে হবে। কারণ কি, পি সাইডের হচ্ছে মেজরিটি ক্যারেক্টার হচ্ছে হোল হয়, আর এন সাইডে কি হয়, ইলেকট্রন। তাহলে পজিটিভকে বিকর্ষণ করবে, যার ফলে সহজে এদিকে আসবে, আর নেগেটিভ ওই হোলগুলোকে আকর্ষণ করবে, যার ফলে এটা হচ্ছে তড়িৎ প্রবাহ ঘটাবে। এটা হচ্ছে সম্মুখ বায়াস। আর বিপরীত বায়াসে এদিকে নেগেটিভ দিতে হবে, এদিকে পজিটিভ দিতে হবে, ঠিক আছে। তাহলে 16 দাগের বি হয়ে গেল। চলে আসছি 17 অথবার কোশ্চেনে, ন্যান্ড গেটকে সার্বজনীন গেট বলা হয় কেন, ঠিক আছে। তাহলে অথবার হচ্ছে এ, ন্যান্ড গেটকে সার্বজনীন গেট বলা হয় কেন না, ন্যান্ড গেটকে ব্যবহার করে আমরা অ্যান্ড গেটও পেতে পারি, আবার অর গেটও পেতে পারি, আবার নট গেটও পেতে পারি, তাই ন্যান্ড গেটকে সার্বজনীন গেট বলা হয়, ঠিক আছে। চলে আসবো বিদ্যাগের কোশ্চেন। বিদ্যার কোশ্চেন কি বলছে, যে এটি ব্যবহার করে অ্যান্ড ও নট গেট এর সত্য সারণীয় বর্তনী চিত্র অঙ্কন করো। তাহলে ন্যান্ড ব্যবহার করে আমাকে অ্যান্ড আর নট তৈরি করতে হবে, ঠিক আছে। তাহলে দেখো ন্যান্ড থেকে প্রথমে আমরা তৈরি করব কি, অ্যান্ড, ঠিক আছে। ন্যান্ড থেকে কি তৈরি করব, অ্যান্ড গেট তৈরি করব, ঠিক আছে। ন্যান্ড থেকে অ্যান্ড গেট তৈরি করব, কীভাবে তৈরি করব না, দুটো ইনপুট দেব, দিয়ে এখানে একটা ন্যান্ড গেট লাগাবো, ঠিক আছে। দিয়ে ওর ইনপুটটাকে দুটো ভাগে ভাগ করে আবার একটা ন্যান্ড গেট লাগিয়ে দেবো। তাহলে ঘটনাটা কী করবে, এখানে এ দিলাম আর বি দিলাম ইনপুট, এখানে এসে ন্যান্ড মানে অ্যান্ড আর হচ্ছে নট, তার মানে এ বি এর বার হয়ে গেল। তাহলে এখানে এ বি এর বার গেল, এটা হচ্ছে এ বি এর বার গেল। এখানে এসে কী হবে, এ বি বারের উপরে বার হয়ে যাবে, তার মানে শুধুমাত্র এ বি পেলাম। তাহলে এটা হচ্ছে ন্যান্ড গেট থেকে অ্যান্ড গেট হয়ে গেল। যদি সত্য সারণীর কথা বলি, তাহলে এ আর বি ইনপুট দিচ্ছি, আর মনে করো ওয়াই হচ্ছে আউটপুট পাচ্ছি। তাহলে 0 0 দিলে 0 পাবো, 0 1 দিলেও 0 পাবো, 1 0 দিলেও 1 পাবো, আর হচ্ছে 1 1 দিলে কেবলমাত্র 1 0 দিলে 0 পাবো, 1 1 দিলে কেবলমাত্র 1 পাবো। এবারে আমরা চলে আসবো ন্যান্ড থেকে হচ্ছে নট, ন্যান্ড থেকে কি নট, ঠিক আছে। ন্যান্ড থেকে নট গেট কীভাবে তৈরি করব না, দেখো একটা ইনপুট নেব, সেই ইনপুটটাকে দুটো ভাগে ভাগ করব, দিয়ে তাতে একটা ন্যান্ড গেট লাগাবো। তাহলে এ আর এ গেল, এপারে এসে এ ডট এ তার বার হয়ে যাবে, তার মানে শুধুমাত্র এ বার পাবো। সত্য সারণীর কথা যদি বলি, তাহলে এ দিয়েছি আর ওয়াই আউটপুট ওয়াই পাচ্ছি। তাহলে 0 যদি দেই, তার বার মানে কি 1 পাবো, 1 দিলে 0 পাবো। তাহলে এটা ন্যান্ড থেকে কী হয়ে গেল, নট হয়ে গেল। দেখো এ পর্যন্ত আমাদের সব কিন্তু 3 নম্বরের কোশ্চেন শেষ হয়ে গেল। চলে আসবো আমরা 5 দাগের কোশ্চেনে, ঠিক আছে। দেখো 5 দাগের কোশ্চেনগুলো কিন্তু মোটামুটি সহজ দিয়েছে, তোমরা চেষ্টা করবে, যদি না পারো তাহলে কিন্তু পরবর্তী ভিডিওতে করিয়ে দেবো, ঠিক আছে। আর এর পরের যে ভিডিওটা আসবে সেটা হচ্ছে কিন্তু WBH এর টেস্ট পেপার থেকে আসবে, ঠিক আছে। WBH এর টেস্ট পেপারের হচ্ছে আমরা 4th যে হচ্ছে টেস্ট স্কুলটা রয়েছে সেটা